Alright, I think we are already live. আমি টাইমের 4-5 মিনিট আগে স্টার্ট করে দিলাম। Today I am not having any guest with me. আমি আর কাউকে বলিনি, but from the next session I might be having one or two guests যাদের সাথে হয়তো আমরা ডিসকাস করব about leadership and different aspects. But আজকে আমাদের টাইটেল যেটা হয়েছে, this is episode number 3 of on leadership series, যেটা নাম হচ্ছে আমাদের Provocations and Leadership. সেটা কেন বলছি, বিকজ লেট মি টেল ইউ প্রভোকেশনস বলাটা কেনটা এত জরুরি। ফার্স্টে আমরা লিডারশিপের প্রথম দিন যখন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা বলেছিলাম কি, প্রথম দিন যখন আমরা বলেছিলাম আমরা ডিফারেন্ট স্টাইলস নিয়ে বলেছিলাম, কিছু থিওরিজ বলেছি, ম্যাসলো বলেছি, এবং আলাদা কিছু থিওরিজ বলেছি, ইআরজি থিওরি মেনশন করেছি, এবং আরো ডিফারেন্ট থিওরিজ আছে যেগুলো আমরা মেনশন করেছি। বাট সেখানে আমরা থিওরিটিক্যালি কিছু বলেছি, কেস স্টাডিজ কিছু দিয়েছি, সেগুলো আমরা রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা বলবো যেটা, যে আমরা তো বইতে তো পড়লাম, আমরা একটা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, বইতে পড়ছি, ইউটিউব ভিডিওস দেখছি, সবকিছু আমরা পড়লাম, তারপরেও আমরা ফলো করতে পারছি না কেন? প্রভোকেশনস কিছু আসছে, বিকজ উই আর মেড অফ ভার্চুস অ্যান্ড ভাইসেস। তো আমাদের মধ্যে কিছু ভার্চুস থাকছে, আমাদের মধ্যে কিছু ভাইসেস থাকছে। কোন জায়গাটায় প্রভোকড হলে we are deviating from our leadership, or rather যদি আমাদের প্রিন্সিপাল বা ভ্যালুস যদি থেকে থাকে লিডিং বাই এক্সাম্পল, সেখান থেকে কি কি কারণে গ্রিড হতে পারে, লাস্ট হতে পারে, মেনি আদার থিংস হতে পারে। বাট ভাইসেস গুলো যখনই অ্যাট্রাক্ট করছে, মানে ভাইসেস গুলো দিয়ে যখন কিছুকে অ্যাট্রাক্ট করা হচ্ছে, there are many options so that we can deviate. সেই ক্ষেত্রে আমরা ডেভিয়েট করলাম কি করলাম না, that itself is also leadership. সেটা it is based on the strength of character. সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কয়েকটা পয়েন্টস বলবো। আজকে একটু ছোট রাখবো, বাট ইট উইল বি আ ভেরি ইন্টারেস্টিং সেশন। তার আগে যারা যারা লাইক করুন, সাবস্ক্রাইব করেননি করে ফেলুন, আর লাইক করুন, শেয়ার করুন, লোকেদের সাথে এই নিয়ে কথা বলুন, ক্রিটিসাইজ করুন, আপনাদের কমেন্ট নিজে লিখে জানান। Press the bell icon on the YouTube app and never miss another update. সো টুডে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে, ফার্স্ট অফ অল আমি প্রথম দিন যখন বলেছিলাম ইন্ট্রোডাক্টরি সেশনে, যে একটা গ্রুপ আমাদের তৈরি হচ্ছে। এবার একটা গ্রুপ তৈরি হচ্ছে, সেটা একটা টিম কখন হচ্ছে, সেখানে একটা গোল বলে ব্যাপার থাকে। আমি বলেছিলাম স্মার্ট গোলস যেটা আমাদের আছে, একটা স্পেসিফিক গোল আছে, একটা মেজারেবল গোল আছে, যেটা একটু প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে আমরা করছি, যেটা একটু অ্যাচিভেবল হবে, যেটার একটা টাইম বাউন্ড থাকবে। অ্যাচিভেবল মানে আমি একটা, অনেকে বলে না যে উইশফুল থিঙ্কিং হয়ে যাচ্ছে, আমরা একটা গোল এমন বানালাম যেটা আমরা জানি হয়তো আমরা অ্যাচিভ করতে পারবো না। তো আমরা যদি এরকম কোনো একটা গোল ভাবি যে এটা হয়তো আমি 4 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারবো, সেখান থেকে হয়তো আমি সেই টাইমটাকে একটু শিফট করলাম ডিপেন্ডিং অন মাই প্রায়োরিটিস অ্যান্ড রিকোয়ারমেন্ট। আমরা হয়তো কতটা এফোর্ট দেবো, কতটা এনার্জি দেবো বা টাইম স্পেন্ড করব, তার থেকেও বেশি কতটা কনসেন্ট্রেশন বা ফোকাস করব, সেই অনুযায়ী আমরা হয়তো একটু দেখলাম যে ওয়েদার উই আর অ্যাচিভিং অর নট। মানে অ্যাচিভ যেটা আমরা করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে, বাট গোলটা যখন আমরা সেট করছি একটা অবাস্তব বুঝিখুরি একটা গল্প দিয়ে এমন কিছু একটা গোল আমরা সেট করছি না। And we are also ready to do the hard work and whatever is necessary to achieve that goal. এবং এইখান থেকে একটা খুব বলার বিষয় আজকে জেগে উঠলো, কারণ আমরা এমন একটা ট্রাইবের মধ্যে থেকেছি, আমাদের ফ্রেন্ড সার্কেল এমন হয়েছে যে আমরা যখন একটা গোলকে পারসিউ করেছি, বা একটা গোলকে ইন দ্য ফার্স্ট প্লেস যখন আমরা একটা ভিশন দেখেছি, বা ডিপেন্ডিং অন আওয়ার স্কিল সেট যদি বলি, ডিপেন্ডিং অন আওয়ার কি বলবো প্রেফারেন্সেস, ডিপেন্ডিং অন আওয়ার চয়েসেস, আওয়ার নলেজ, উইজডম এবং এক্সপার্টিস নিয়ে আমরা দেখেছি যে কতক্ষণে এই প্র্যাগম্যাটিক গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো। সেটা হতে পারে একটা ওয়ার্ল্ডস এর বেস্ট স্ট্যান্ডার্ড অ্যাচিভ করা, মেবি, বাট উই ওয়্যার প্রিপেয়ার টু ডু দ্য হার্ড ওয়ার্ক। এবং সেখানে আমরা আকাশ কুসুম কল্পনা কখনো করিনি, বিকজ উই হ্যাড অ্যাকচুয়ালি অ্যাচিভড। এবং আমার ক্ষেত্রে এরকমও হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আমি এত বেশি স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছিলাম যেটাকে আমি অ্যাচিভ করেছি, বাট তাও আমার নিজের মনে হচ্ছিল আমি যেন অ্যাচিভ করিনি। সো আই ওয়াজ টেকিং সাম স্টেপস ব্যাকওয়ার্ডস। there were many instances. তারপরে যখন আমি গিয়ে দেখছি আরো কিছু কম্পেয়ার করে, আমি দেখছি তারা হয়তো আরো অনেকটা পিছিয়ে আছে, মানে তার থেকে আমি হয়তো কম করে 50 থেকে 100 বছর এগিয়েছিলাম। বাট কি হয় যে নিজের যখন মনে হচ্ছে যে এইটা আমি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ডার্ড দেখেছি, সেটা আমি অ্যাচিভ করে সেটাকে ছাড়িয়ে যাচ্ছি, and I am also doing that hard work and eventually I am testing myself also at par with the world's best standards. যে আমি যে উইশফুল থিঙ্কিং করছি সেটা নয়,
I'm continuously measuring myself, মানে checking myself, keeping myself in check, and also testing myself, মানে বাইরের কোনো external টেস্টের কোনো দরকার নেই, because we have done the tests ourselves, যার জন্য we have learned a lot. Now when I meet some people who are so shallow within themselves, what they do is they continuously bring many things within this process. প্রসেসটা কি হচ্ছে, যখন গোলটা আমরা আমাদের ভিশন আর প্রিন্সিপালের উপরে সেট করছি, যখন আমরা সেটার হার্ডওয়ার্ক করতে রেডি হচ্ছি, এবং কন্টিনিউয়াসলি আমরা যখন নিজের স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, আমি সোয়াট মডেল নিয়ে বলেছিলাম, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস নিয়ে যখন কন্টিনিউয়াস একটা অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেলফ অ্যাওয়ারনেস, এবং সেটা একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে আমরা কতটা ডিজায়ার নিয়ে, একটা বার্নিং ডিজায়ার নিয়ে একটা গোল সেট করে, মেজারেবল, অ্যাচিভেবল, টাইম বাউন্ড গোল সেট করে আমরা এগোচ্ছি। ফলে কি হচ্ছে, আমরা কন্টিনিউয়াসলি দেখছি যে আজকে ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল দিই, একটা পারফর্মিং আর্টস আমি করছি, আজকে আমি একটা মুদ্রা ভুল করলাম বা একটা মুভমেন্টকে ভুল করলাম, সেটা আজকে কি বাইরে থেকে কোনো লোক এসে আমাকে বলবে যে সেটা ভুল হলো কি বাজে হলো? দ্য ফার্স্ট থিং আই শুড ডু ইজ আই শুড রিয়েলাইজ ইট মাইসেলফ। সেখানে আসছে একজন আর্টিস্টের ইন্টিগ্রিটি, আর্টিস্টের একটা সেলফ অ্যাওয়ারনেস, লিডারশিপ, পার্সোনাল লিডারশিপ যদি আমি বলি, বা আমি যদি ডিরেক্ট করি একটা গ্রুপকে, তাহলে হচ্ছে আমার সেই গ্রুপের যে লিডারশিপ, গ্রুপের প্রতি আমার যে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সেটার ক্ষেত্রে একটা ভূমিকা আছে। বিকজ আমার গ্রুপ মেম্বাররা এখানে রয়েছে, সেখানে আমি সবাইকে প্লিজ করতে বা অ্যাপিজমেন্টের জন্য যাইনি, তারা আমার থেকে কিছু শিখছে, দে আর অলসো লুকিং আপ টু মি অ্যাজ এ রোল মডেল, তারা চাইছে আমার থেকে আরো কিছু শেখে, আমি চাইছি যাতে আরো কিছু আমি দিতে পারি। তখন তারা একটা কিছু মিডিওকার একটা কিছু করলো, আমি যদি তাদের প্রপারলি ক্রিটিসাইজ না করি, কনস্ট্রাকটিভলি যদি ক্রিটিসাইজ না করি, দেন আই এম ফেলিং ইন মাই লিডারশিপ অলসো। আমি কি হচ্ছে, একটা প্যাসিভ লিডারশিপ অ্যাপ্রোচ নিচ্ছি, একটা অ্যাপিজমেন্টের অ্যাপ্রোচ নিচ্ছি, একটা ফ্ল্যাটারির অ্যাপ্রোচ নিচ্ছি, তারা যাই করুক না কেন তাদের ভালো 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 বলে দিচ্ছি। ফলে কি হচ্ছে, ইভ্যালুয়েশনটা ঠিক মতো হলো না। আমি হয়তো জানি যে হয়তো যদি আমি জেনে থাকি যে ওটা ভালো হয়নি, তাহলে সেখানেও আমি আমার সাথে একটা কম্প্রোমাইজ করে ফেললাম। সো ফলে কি হচ্ছে, আমি আমার সাথে কম্প্রোমাইজ করছি, আমি জানি যে ওটা আমার বেস্ট স্ট্যান্ডার্ডস না, বা আমি ওদের থেকে যেটা চাই সেটা আমি ওদের বলছি না করতে, ওদের দিয়ে করাচ্ছি না, বা আমি সেই টিমটাকে সেই দিকে নিয়ে যাচ্ছি না, তখন আমার নিজের ওখানে একটা কম্প্রোমাইজ করলাম। এবং টিমটা যদি একেবারেই অগা টিম হয়, অগা টিম মানে তাদের মধ্যে অ্যাটিটিউডই নেই, তাদের একটা লেজি অ্যাটিটিউড, কাজ করার ইচ্ছা নেই, মানে অ্যাটিটিউডটা খুব ম্যাটার করে। স্কিল সেটটা ইউ ক্যান ডেভেলপ ওভার টাইম। ফর এক্সাম্পল, আমি আজ থেকে 7-8 মাস থেকে বা 1 বছর আগের থেকে কিছু জিনিস নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, অ্যাবাউট সাম টপিকস। তো সেখান থেকে যারা যারা শেখার, তারা কিন্তু এমন আছে যারা অন্য ফিল্ড থেকেও শিখছে, বেসড অন দেয়ার কিউরিসিটি অ্যান্ড নলেজ গ্যাদারিং পারপাস, তারা কিন্তু সেখান থেকেও কিছু না কিছু পিক করছে, শিখছে। এবং সেখানে আমাদের সেলফ হেল্প বুকস আছে, অ্যান্ড প্লেথোরা অফ বুকস আমাদের কাছে আছে, প্লেথোরা অফ ভিডিওস আমাদের কাছে আছে, প্লেথোরা অফ অডিও বুকস আমাদের কাছে আছে। সো ইচ্ছা যদি থাকে, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যাদের ইচ্ছা নেই, অ্যাটিটিউডটাই ইন দ্য ফার্স্ট প্লেস ইজ নট ইন দ্য রাইট প্লেস, তাদের আপনি সামনে যতই উপকরণ দিন, তারা সবসময় খুদ খুঁজবে, নেগেটিভ একটা কমেন্ট করবে, নিজেদের লেজিনেসটা মনে রাখবে, গ্যাস লাইটিং করবে। দিজ আর দ্য ভেরি শ্যালো ট্রেটস, যেটা আমাদের কালচারে, ইন্ডিয়ান কালচারে আজকে থ্রু মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, ডিউ টু সাম ইনফ্লুয়েন্সার্স, এদের আর কি দেওয়া হয়েছে সমাজে। মানে কি হয়েছে, দে ডিডন্ট ওয়ান্ট সাম গুড পিপল টু বি স্টার্স অন ইনফ্লুয়েন্সার্স। কিছু প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে, নিজেদের আদলে ওই খাপগুলো বা আর্কিটাইপস গুলো বা ওই মতবাদগুলোকে যাতে চালাতে পারে, ডিপেন্ডিং অন সেই রোল প্লে অ্যান্ড ন্যারেটিভ। এরকম ভাবে ইন্ডিয়ান কালচারে আজকে এমন কিছু ইনফ্লুয়েন্সার্স তৈরি করা হয়েছে। সো এনিথিং হ্যাপেন্স, তাদের খালি ওটাকে ট্রিগার করা হয় এবং তারা ওইটা নিয়ে কথা বলতে শুরু করে। এবং যারা অ্যাকচুয়াল, যারা হয়তো রিয়েলি বুদ্ধিজীবী, যদি আমি টার্মটাকে ইউজ করি, তাহলে পেইড বুদ্ধিজীবীদের কদর আছে, যারা অন্যভাবে সুযোগ খোঁজার চেষ্টা করছে তাদের কদর আছে, যারা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করার, যারা অ্যাকচুয়ালি বুদ্ধিজীবী, তাদের কাছে একটু সাইড লাইন করে দেওয়া হচ্ছে। যখনই একসাথে সবাই চলে আসছে, তাদের মধ্যে ট্রাস্টের একটা ভাঙন ধরানো হচ্ছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সো ওই জিনিসগুলো যখন আমরা দেখছি, তারাও তো একটা লিড করছে, কারণ যখন ইনফ্লুয়েন্সার্সদের তারা গাইড করছে, ওটা একটা লিডিং একটা অ্যাকশন, বাট দ্যাট ইজ নট লিডারশিপ। দ্য লিডিং অ্যাকশনটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজিং এর একটা পার্ট, যেখান থেকে হচ্ছে চেইন অফ কমান্ড যদি বলি, সেটা তারা এস্টাবলিশ করে নিয়েছে। বাট দেয়ার ইজ নো লিডারশিপ। লিডারশিপ ইন ইটস এসেন্স হ্যাজ টু বি, একজন ইমপ্রুভ করছে আরেকজনকে, যদি আমি ট্রান্সফরমেশনাল লিডারশিপ বলি। আর যদি অটোক্রেটিক বলি, তাহলে দ্যাটস এ ডিফারেন্ট থিং অলটুগেদার। আমি যদি কারেন্ট কনটেক্সটে বলি, ডিউ টু এটা কালচারের উপরেও ডিপেন্ড করে অনেকটা, বাট ইন্ডিয়ান কালচারে যখন আমি বলছি, ডেমোক্রেসি যখন একটা কালচারের মধ্যে রয়েছে, ট্রান্সফরমেটিভ লিডারশিপটা ওভার দ্য ইয়ার্স, সিন্স টাইম ইমমেমোরিয়াল এটা থেকেছে,
তখন আমরা কি হচ্ছে ট্রানজাকশনের দিকে ট্রেন্ড করে যাচ্ছি, অটোক্রেটিক ইন এ ভেরি ব্যাড ওয়ে ট্রেন্ড করে যাচ্ছি, কনসেনসাস যে স্টাইলটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। ফলে যেখানে মাল্টিপল লিডারশিপ স্টাইলস ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকতে পারতো, একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনে ডিফারেন্ট সিচুয়েশনে উই কুড হ্যাভ ইউজ ডিফারেন্ট লিডারশিপ স্টাইলস। সেই যে ফ্লেক্সিবিলিটি বা যেটাকে আমি অ্যাজিলিটি বলতে পারি, ফ্লেক্সিবিলিটি বা অ্যাজিলিটি অফ ইউজিং দ্যাট প্রপার লিডারশিপ স্টাইল, কেন ব্ল্যানচার্ড আরেক রকম ভাবে সেটাকে বলছে সিচুয়েশনাল লিডারশিপ, ডিপেন্ডিং অন হাউ মাচ টু ডেলিগেট, হু টু ডেলিগেট টু, এগুলো নিয়ে যখন আমরা বলছি, আমি মেনশন করেছিলাম ইন দ্য ফার্স্ট সেশন, তখন কি হচ্ছে আমরা ডাইনামিক্যালি অ্যাডাপ্ট করছি ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্স, ডিপেন্ডিং অন দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যাট হ্যান্ড। সে অনুযায়ী আমরা আমাদের স্কিল সেট, নলেজ, অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে, এবিলিটিস মিলিয়ে, উই আর ট্রাইং টু লুকিং ফর দ্য সলিউশন অ্যান্ড উই আর মিটিগেটিং দ্যাট রিস্ক, উই আর ট্রাইং টু ফিগার আউট দ্য সলিউশন। বাট আমরা একটা সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আছে। আর দিস কাইন্ড অফ পিপল, এই যে গ্রুপটা, দে আর ট্রাইং টু ক্রিয়েট মোর প্রবলেমস, ওয়ান প্রবলেম টু পারমুটেশন কম্বিনেশন করে মাল্টিপল প্রবলেমস ইউজিং দোজ ইনফ্লুয়েন্সার্স। টুল কিট, এটা অনেক সময় বলা হয়, টুল কিটটা করে একজন দিয়ে দিল, প্রপাগেট করে দিল, পারমুটেশন কম্বিনেশন নিয়ে আস্তে আস্তে ছড়াতে শুরু করলো। সো দ্যাট ইজ নট লিডারশিপ। কিন্তু তারা ভাবছে যেহেতু একটা চেইন অফ কমান্ড তারা এস্টাবলিশ করে ফেলেছে, দ্যাট মাইট বি লিডারশিপ। Even if it is called leadership, that is a very bad way of leadership, because মিউচুয়াল বেনিফিট বা মিউচুয়াল গুড বা উইন উইন সিচুয়েশন এখানে নেই, এখানে উইন লুজ একটা সিচুয়েশন হচ্ছে, নয় লুজ লুজ একটা সিচুয়েশন হচ্ছে। এরকম ভাবে আমরা যাচ্ছি আর কি। লুজ উইনটা তারা অন্যের থেকে এক্সপেক্ট করছে যাতে তারা উইন লুজ করতে পারে। সেটা না হয় একটা সিনারিও, তাও হলো, কিছু কিছু ক্ষেত্রে সেটা দরকারও হয়। আবার উইন উইনটা যেখানে দরকার সেখানে তারা হয়তো লুজ লুজ করে বসে আছে। সো বাই ইটস এসেন্স ওটা লিডারশিপ আর থাকছে না। যদি আমি অটোক্রেসিও বলি, সেখানেও দে আর লুকিং ফর সাম গোল, এখানে সেখানে গোলটাও নেই, কোনো ভিশন নেই, কোনো মিশন স্টেটমেন্ট যেটা আছে দ্যাট ইজ বেসড অন ভেগ আইডিয়াস, বা হয়তো কোনো ভুল তথ্যের উপরে বেস করে একটা মিশন স্টেটমেন্ট করে দেওয়া হয়েছে, বাট আলটিমেটলি দে আর এনজয়িং দ্যাট ক্যাওস। তো সেখানে অটোক্রেসিটাও ফেল করে যাচ্ছে, গোলটাও নেই। তাহলে হয়ে যাচ্ছে কি, এটা ইম্পালসেস এর উপরে কাজ করছে কিছু লোক, অ্যাকশন ওরিয়েন্টেড একটা কাজ হচ্ছে, বাট একটা চেইন অফ কমান্ড এরা এস্টাবলিশ করে ফেলেছে, এবং এরা চেষ্টা করছে যে অন্যেরা যাতে সেই চেইন অফ কমান্ডটা এস্টাবলিশ করতে না পারে। মুশকিলটা কি হচ্ছে? মুশকিলটা হচ্ছে কি, ইন্ডিয়ার মতো একটা জায়গায় যেখানে লিডারশিপটা চিরকালই ওয়ার্ল্ড ক্লাস লেভেলে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স থেকেছে আর কি। এটা ইভলিউশন হয়েছে বাট ডিফারেন্ট ফর্মসে, বাট বিভিন্ন একটা প্লুরালিস্টিক লিডারশিপ থেকেছে, একটা ইনক্লুসিভ লিডারশিপ থেকেছে, যেখানে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল একসাথে থাকছে, তাদের রীতি রিবাজ যদি আমি বলি সেটা একসাথে মিশে তারা একসাথে জীবনযাপন করছে, একটা ইনক্লুসিভ ডাইভার্সিটি থাকছে, ইনক্লুশন থাকছে, ইকুয়ালিটি মেনটেন করা হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে সেই লিডারশিপটা চলে গেল, ইউনিটি অফ একটা কমান্ড এস্টাবলিশ করা হয়েছে, লিডারশিপের কয়েকটা কথা তারা শিখে রেখেছে যেটাকে তারা ন্যারেটিভ হিসেবে ইউজ করছে। আবার লিডারশিপটাকে ওই জাস্ট তকমাটা দিয়ে সেই লিডারশিপ নামে চালানোর চেষ্টা করছে। মুশকিলটা কি হচ্ছে, সেটা যখন এডুকেশনের পার্ট হয়ে যাচ্ছে, নয় দুভাবে হচ্ছে। মানে আমি মেইনলি ব্রডলি দুটো ওয়েতে বলছি। কেন এটা বলা দরকার? বিকজ লিডারশিপ বোঝাটা খুব দরকার। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য নেম লিডারশিপ, আর দু তিনটে লাইন আমি পড়ে বলে ফেললাম, ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। Sometimes you have to lead by example, so you have to be that leader yourself. Personal leadership নিজেকে করতে হবে, then people will see that leader inside you, এবং অনেক সময় সাবকনশিয়াসলি এটা খুব পিক আপ করে লোকজন, বিশেষ করে ইন্ডিয়ার মতো কালচারে। আপনি হয়তো বলছেন যে আমি তো এটা কিছু করলাম না, তাহলে লোকেরা বুঝলো না কি করে। নন ভার্বাল যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটা অনেক সময় যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছি, হয়ে যায়। তো ইন্ডিয়াতে অনেক সময় সেটা এখন খুব তাড়াতাড়ি পিক আপ করে, যেটা বলা হয়েছে। অথচ আগে সেই নন ভার্বাল কমিউনিকেশনের বাইরে গিয়ে কন্টেন্ট বা ভার্বাল কমিউনিকেশন যেটা হচ্ছে, ইভেন বিটুইন দ্য লাইন্স যে কমিউনিকেশনটা হচ্ছে, উইজডম যেটা হচ্ছে, কমন সেন্স যেটা হচ্ছে, আমার সাবটেক্সট অ্যান্ড কনটেক্সট যেটা থাকছে, সেইগুলোর উপরে নজর দেওয়া হতো। যার জন্য আমরা ভাব সম্প্রসারণ করেছি, আমরা সারাংশ করেছি। মানে একটা বড় জিনিস, একটা বড় প্যারাগ্রাফ হয়তো দেওয়া হলো আপনাকে, পরীক্ষার একটা পার্ট ছিল এডুকেশন সিস্টেমের, একটা বড় পার্ট ছিল, সেটা থেকে একটা সারাংশ করলাম, মানে ইন 1 or 2 লাইন্স বা 2 or 3 লাইন্স, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্যাট প্যারাগ্রাফ। ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে, রিজনিং স্কিলস ডেভেলপ করছে। দু তিনটে লাইন দেওয়া হলো বা একটা লাইন দেওয়া হলো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, একটা লাইন দিয়ে দেওয়া হলো। সেটার থেকে ভাব সম্প্রসারণ করতে হলো, করতে করতে আমরা দেখলাম একটা প্যারাগ্রাফ লিখতে হলো, দুটো প্যারাগ্রাফ লিখতে হলো। সো কি হচ্ছে,
ওই একটা টাইটেলকে ঘিরে আমরা লো কনটেক্সট হাই কনটেক্সট কালচার নিয়ে এরপরে আলোচনা করব। কনটেক্সটটা সাবটেক্সটটা ওটার কিভাবে আমরা এক্সপ্রেশনটাকে আরো এনহ্যান্স করব। ইমপ্রম্পটু টপিক যেগুলো হয়, একটা টপিক দিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে হাউ উই ক্যান টক অ্যাবাউট ইট ইন অ্যান ইমপ্রম্পটু ম্যানার। এক্সটেম্পোর যেটা হয় সেগুলো নিয়ে যে কথা বলা হতো, ডিবেট যেটা হচ্ছে, হঠাৎ করে আমি জানি না আমি একটা ডিবেট কম্পিটিশনে যাচ্ছি যেখানে আমার যে যত কঠিন হবে, যেমন আমরা ছোটবেলায় করে এসেছি এবং আমি অনেকগুলো ক্যাপ্টেন ছিলাম, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট মোর। মানে কি হতো, ওই যে ফর অ্যান্ড এগেনস্ট গ্রুপটা সিলেক্ট আমরা জানি যে আমরা ফরে হয়তো যাবো কি ফরে এগেনস্টে জানি, অনেক সময় সেটাও আমরা জানি না, ডিপেন্ডিং অন দ্য টপিক উই আর ডিসাইডিং। এবং আগে থেকে জানবোই বা কি করে যদি না দেওয়া থাকে। সো ডিফারেন্ট সিনারিও। এবার হচ্ছে কি, যখন আমরা যাচ্ছি হয়তো লটারির মতো কয়েকটা চিরকুটের মধ্যে টপিক রইলো, আমরা টপিকটা চুজ করলাম, আমরা ডিসাইড করলাম ফরে না এগেনস্টে যাবো। দ্যাট ইজ দ্য ওয়ে, ওরম ভাবে ছিল আমাদের ডাইনামিক অ্যাপ্রোচ নিচ্ছিলাম। সো ওই টাইমটার মধ্যে আমরা উইদিন ফিউ সেকেন্ডস, উইদিন ফিউ মিনিটস ভাবতে শুরু করলাম কে কোনটা নিয়ে কি বলবে, কে কোন কোন পয়েন্টস গুলোকে রাখবে, অন্যেরা যখন পয়েন্টস গুলো বলছে আমরা নোট ডাউন করছি। এই যে নোট টেকিং, দ্যাট ওয়াজ অ্যান আর্ট, দ্যাট ইজ স্টিল অ্যান আর্ট। কিন্তু আস্তে আস্তে ওগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। নোট টেকিংটা কিরকম হয়ে যাচ্ছে, একজন পার্টিকুলারলি একজন যেভাবে বলছে সেইটুকুনি নোট হিসেবে পড়ে রাট্টা মার্কে যেরকম বলে না, রাট্টা মার্কে বা মুখস্থ করে একরকম ভাবে সেটাকে নিয়ে চালিয়ে নেওয়া। ফলে যে রিজনিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিংটা যখন ডেভেলপ হচ্ছে না, তখন ইউ ক্যানট কোয়েশ্চেন। ওই চাকরি যে ব্যাপারটা চলে আসছে আজকে, দেন ইউ আর জাস্ট ব্লাইন্ডলি ফলোয়িং সাম পিপল। এবং সোসাইটিতে একটা পার্ট হয়তো সেটা করছে, কিন্তু তাই বলে বুদ্ধিজীবীরা তো সবসময় তাই করতে পারে না। They are supposed to raise their concerns, they are supposed to ask their pertinent questions. সেটা ডেভেলপ করবে কোথা থেকে? এডুকেশন থেকেই তো মুছে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সেটা প্রাইমারি এডুকেশনের একটা পার্ট ছিল। ফলে ওই টাইমটা যখন, যদি আমি বলি ভেজা মাটি যদি থেকে থাকে বা একটা নরম সময়, যখন ইমপ্রেশনেবল মাইন্ডস যদি আমি বলি ইংলিশে, তাহলে সেই টাইমটা এই স্কিলস গুলো ডেভেলপ করছে। রিজনিং স্কিলস, কনসেপচুয়াল এবিলিটি, ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, তারপরে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, সিলজিজম, এই যে ব্যাপারগুলো হচ্ছে, আমরা রাইট ব্রেন লেফট ব্রেন দুটোকে ইউজ করছি। অ্যানালিটিক্যালের জন্য লেফট ব্রেন আর ক্রিয়েটিভ অ্যাসপেক্টের জন্য রাইট ব্রেন, দুটোকে ইউজ করছি। সেটাই যখন পরে আমরা লিডারশিপে দেখছি ম্যানেজমেন্ট পার্টটা আমরা হয়তো একটু অ্যানালিটিক্যাল ওয়েতে প্ল্যান করে হয়তো লেফট ব্রেন ওরিয়েন্টেড ভাবে করলাম, বাট যখন উই আর গোয়িং টু লিডারশিপ, দেন উই আর ইউজিং দ্য রাইট ব্রেন, দ্যাট ইজ মোর ক্রিয়েটিভ, দ্যাট ইজ লুকিং অ্যাট দ্য বিগার পিকচার। তার জন্য ড্যানিয়েল পিঙ্কের একটা খুব ভালো বই আছে, হোল নিউ মাইন্ড বলে। তো সেখানে ও বলছে যে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, আমাদের ইন্ডিয়ার ট্র্যাডিশনে যেটা ছিল বা ইন্ডিয়ান কালচারে যেটা ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিইংস, ইন্টিগ্রেটেড হোল লিডারশিপ, মানে হোলিস্টিক একটা লিডারশিপ অ্যাপ্রোচ ছিল। মানে কি হচ্ছে, আমরা লিওনার্দো দা ভিঞ্চির ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেরকম একটা এক্সাম্পল দিতে পারি, যেখানে তিনি অ্যানালিটিক্স করছেন, অ্যানালিটিক্যাল থিঙ্কিং রয়েছে, সেখানে একটা আর্টিস্টিক ফিলও রয়েছে, আর্টিস্টিক অ্যাসপেক্ট গুলোও রয়েছে। ফলে লেফট ব্রেন রাইট ব্রেন মিলে আমরা হোলসাম ওয়েতে আমাদের একটা ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ করছি ইন হোলিস্টিক ওয়ে, যেটা আমাদের ইন্ডিয়াতেও ছিল। গ্রিকরা সেটাকে ফলো করেছে, গ্রিকদের নিজেদের থেকেও তারা অনেক কিছু করেছে। তারপর এরকম ভাবে ডিফারেন্ট কালচারস ছিল আর কি। এখন এটা নিয়ে কথা হচ্ছে, বাট উই হ্যাভ ডান ইট ফর ইয়ার্স। সেখান থেকে আজকে করে দেওয়া হলো সায়েন্স যারা করছে তারা একটু অ্যানালিটিক্যাল ওয়েতে করছে, আর্ট যারা করছে তারা একটু আর্টিস্টিক ওয়েতে করছে। বাট হোলিস্টিক এডুকেশন, যেখানে প্রত্যেক কটারই একটা পার্ট আছে, তারা হয়তো ম্যাক্সিমাম ফোকাসটা করছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং এ, তারপরে হয়তো তারা ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা নিয়ে কাজ করছে। তারা হয়তো শুরুতে ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা নিয়ে কাজ করলো, পরে তারা সায়েন্সটাকেও দেখছে, অ্যানালিটিক্যালি ক্রিয়েটিভ স্কিলস গুলো তারা কিভাবে ডেভেলপ করবে। এবং আজকের যে কারেন্ট সিনারিও, সেখানে আমাদের দুটো স্কিলই দরকার। মানে যেটা আমাদের ইন্ডিয়াতে হাজার হাজার বছর আগে শেখানো হয়েছে, করে এসছে, আজকে সমাজের গিয়ে এমন একটা সিচুয়েশন হয়েছে যে ওই স্কিলটাই আমাদের এখন দরকার। ফর এক্সাম্পল, বিশেষ করে যখন একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, যখন একটা কন্টিনজেন্সি প্ল্যানিং করতে হবে, তখন আমি কোন স্কিল সেটটাকে ইউজ করবো? I can use my left brain, I can use my right brain, or I can use both. It's always best to use both of the brains, even better than that. যদি আমরা কোহেরেন্ট ওয়েতে, হোলসাম ওয়েতে আমাদের বিইং এর মধ্যে ইন্টারনালাইজ করা আছে, পার্সোনালিটির মধ্যে, সেখান থেকে উই আর টেকিং গ্রেটার ডিসিশনস, বেটার ডিসিশনস, তাহলে উই ক্যান টেক বেটার ডিসিশনস, যেটার সম্বন্ধে একটা হোলসাম অ্যাপ্রোচ এমবেডেড রয়েছে এমনিতেই। সেখান থেকে উই ক্যান ক্রিয়েট গ্রেট লিডারশিপ। তাহলে ম্যানেজমেন্ট আর্ট অ্যান্ড সায়েন্স বলে একটা কথা বলা হয়, ইউ উইল সি ইন আইএএমস অ্যান্ড আইএসবি অ্যান্ড অন্য যে ইনস্টিটিউট গুলো আছে, স্ট্যানফোর্ড হতে পারে, ওয়ার্টন হতে পারে, হার্ভার্ড হতে পারে, যে কোনো ম্যানেজমেন্ট স্কুল যেটা আছে ওয়ার্ল্ডের, যদি আমি বেস্ট স্কুলস বলি, পিটার ড্রাকার যদি আপনি পড়েন বা অন্য যে কোনো লেখকের বইও যদি পড়েন, ইউ উইল সি ম্যানেজমেন্ট অ্যাজ আর্ট অ্যান্ড সায়েন্স যদি বলা হয়।
আর্টটা হচ্ছে এই দিকটা, ক্রিয়েটিভ সাইডটা, সায়েন্সটা হচ্ছে যখন আমি একটু প্ল্যানিং এর উপরে ফোকাস করছি, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিংটার উপরে ফোকাস করছি, এরকম। বাট আলটিমেটলি মডার্ন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে সেখানে একটা হোলসাম অ্যাপ্রোচ থাকা উচিত, so that you are looking at the bigger picture. As a leader, especially as a leader, you should have that vision. Even better, যেটা হওয়া উচিত, that vision is guided by your principles, your values. কোর ভ্যালুস গুলো যদি খুব স্ট্রং থাকে, খুব ওয়েল ডিফাইন্ড থাকে, যদি একদম ক্ল্যারিটি নিয়ে দেওয়া থাকে বা বোঝা থাকে, তাহলে ইট ক্যান গিভ ইউ ডিফারেন্ট ভিশনস উইচ ইজ ইভলভিং ওভার টাইম। ভ্যালুস গুলো একদম ফিক্সড আছে বা হয়তো সময় অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কিন্তু একদম কোর ভ্যালুস গুলো যেটা আছে, ইউ ক্যানট কম্প্রোমাইজ অন দ্যাট, বিকজ দ্যাট ইজ ক্রিয়েটিং ইউর এসেন্স অফ বিইং। ঠিক আছে, সেখান থেকে আমি ভিশনটাকে হয়তো সমাজের অ্যাডাপ্ট করলাম একটু, কিন্তু সেখানেও কোথাও একটা স্ট্রাকচার প্রাইমারিলি থেকেই যাচ্ছে যেটার উপরে বেস করে আমি অ্যাডাপ্টেশনটা করছি। আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড ফর সামথিং, ইউ উইল ফল ফর এনিথিং। দ্যার ইজ এ প্রভাব। সো ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর সামথিং। হোয়াট ডু ইউ স্ট্যান্ড ফর? Your vision, your values, your principles, core values, your character. That's what you stand for. That's leadership. সেখান থেকে ইন্টিগ্রিটি আসছে, রেসপন্সিবিলিটি আসছে, অ্যাকাউন্টেবিলিটি আসছে, এগুলো সব ওখান থেকেই হয়ে যাচ্ছে। বাট ইফ ইউর সেন্স অফ ক্যারেক্টার বা স্ট্রেংথ অফ ক্যারেক্টার যদি না থাকে, দেন ইউ ক্যান ফল ফর এনিথিং। সেখান থেকেই প্রভোকেশনস গুলো আসে। যখন আমাদের স্ট্রেংথ অফ ক্যারেক্টারটা স্ট্রং না হয়, যখন আমাদের সেন্স অফ ক্যারেক্টারটা স্ট্রং না হয়, তখন প্রভোকেশনস যখনই আসে, দ্যাট উইল গিভ আস আ লট অফ অপশনস উই ক্যান চুজ ফ্রম, and we can deviate from our character, personality, essence of our being. আরো সুবিধা হয় কাদের পক্ষে? যারা এই সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করেনি অ্যাজ আ পার্সোনাল লিডারশিপ, মানে পার্সোনাল লিডারশিপের মধ্যে অ্যাজ আ লিডার হিমসেলফ অর হারসেলফ, অর ইন টার্মস অফ পার্সোনাল লিডারশিপ, যদি তাই সেলফ অ্যাওয়ারনেসটা বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা এটা যদি তৈরি করা না হয়ে থাকে, ইন্ট্রোস্পেকশন, রিফ্লেকশন যদি না হয়ে থাকে, তাহলে দে আর লাইক, কি বলবো, মানে তাদের যে কেউ ইউজ করতে পারে আর কি। সো প্রভোকেশনস গুলো যখন আসছে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা নেই, তাদের একটা কনস্ট্রাকটিভ জাজমেন্ট এবিলিটি নেই, কোনটা হোয়াট টু চুজ হোয়াট নট টু চুজ সেই সেন্সটা ডেভেলপ হয়নি। ফলে তারা হয়তো একটু অ্যাডিকশনে চলে গেল, তারা হয়তো অন্য একটা প্রসেসে চলে গেল, হয়তো পার্টিতে চলে গেল, হয়তো একটা অন্য কোনো জায়গায় চলে গেল। করতে করতে কি হচ্ছে, দ্যাট ইভেন্ট অর দ্যাট সিচুয়েশন ইজ ড্রাইভিং দেম রাদার দ্যান দে ড্রাইভিং দ্যাট সিচুয়েশন অর দ্যাট ইভেন্ট। ফলে কি হচ্ছে, তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ইজিলি, দে আর লেটিং গোটাকে ইউজ করা হচ্ছে একটা খুব বাজে ভাবে। তারা নিজেদের জীবনটাকে সেলফ ডিস্ট্রাকশনের পথে দিয়ে দিচ্ছে, এবং সেটাকে গ্ল্যামারাইজ করা হচ্ছে এমন ভাবে যে সেটার একটা আর্টিস্টিক ফিল্ডে গ্ল্যামারাইজ করার একটা দারুণ ব্যাপার আছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, যার করার দরকারও নেই, আই হ্যাড মেনশনড ইট বিফোর অলসো, তাকেও এটা করানো যদি হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, একটা সমাজের মোরাল স্ট্যান্ডার্ডস, যদি আমি বলি মোরাল স্ট্যান্ডার্ডস, সোশ্যাল ফ্যাব্রিক, এগুলো সব ভেঙে দেওয়া হচ্ছে। সেন্স অফ ক্যারেক্টার, স্ট্রেংথ অফ ক্যারেক্টার বা আমাদের ভ্যালুজ, কোর ভ্যালুজ, প্রিন্সিপালস, এগুলো যদি খুব স্ট্রং থাকে, তাহলে কি হচ্ছে, শ্যাটার করতে একটু টাইম লাগে, এবং শ্যাটার হলে ওই যে কনফ্লিক্ট বা ডাইকোটমিটা তৈরি হচ্ছে, সেখান থেকে ইউ ক্যান বাউন্স ব্যাক। হয়তো একটু সরে গেলেন, একটু রেগে গেছেন, একটু সরে গেলেন, হয়তো একটা ভুল কাজ করে ফেলেছেন, একটু সরে এলেন, ইটস ওকে। পিউনিটিভ মেজার্স অনেক সময় দরকার হলে সেটাও হয়তো দেওয়া হলো। বাট আমরা কি করি, অনেক সময় উই আর নট লুকিং অ্যাট দ্য পার্সন, রাদার উই আর লুকিং অ্যাট দ্য অ্যাকশন। হয়তো একটা অ্যাকশন আমরা ভুল করে ফেলেছি, এবং সেটা আমাদের প্রিন্সিপাল বা কোর ভ্যালুসটা এতটা স্ট্রং যেটা সেটাকে আমরা হ্যাবিট ডেভেলপ করতে দিচ্ছি না, উই আর কিপিং ইট অ্যাজ অ্যান অ্যাকশন। এবং এই অ্যাকশনটা থেকে আমরা শিখে আমরা বুঝতে পারছি যে পরে আমরা কি না করব। সো উই আর লুকিং অ্যাট দ্য পার্সন, নট দ্য অ্যাকশন। অ্যাকশনটাই যদি বারবার ভুল অ্যাকশনটা হতে থাকে, সেখান থেকে যদি হ্যাবিট হয়ে যায়, তারপরে যদি ক্যারেক্টার না থাকে, তার উপরে যদি কোর ভ্যালুজ, ভিশন, এগুলো কিছু না থাকে, তাহলে যে কেউ আপনাকে ইউজ করতে পারবে। এবং এর জন্য অনেক ইউথকে আজকে ওই ব্রেন ওয়াশিং বলে না, ব্রেন ওয়াশিং করে অনেক ইউথকে আজকে কুপথে নিয়ে যাওয়া হচ্ছে। কুপথে মানে তাদের অ্যান্টি ন্যাশনাল করে দেওয়া হচ্ছে, অ্যান্টি সোসাইটি, অ্যান্টি সিভিলাইজেশন করে দেওয়া হচ্ছে, বিকজ অফ সাম আদার রিজনস। তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পার্সোনাল লিডারশিপ। এবার যদি আমি শুরু করি, তাহলে বলবো যে জাজ দ্য অ্যাকশনস, নট দ্য পার্সন, যেটা বললাম। when it becomes the habit or character, এবার একজন একটা অ্যাকশন করেছে, আমি হয়তো পার্সনটার উপরে ফোকাস করছি, পার্সনটার উপরে ফোকাস করছি না, অ্যাকশনটার উপরে ফোকাস করছি। এবার কেউ যদি ভুল অ্যাকশনটাই বারবার করতে থাকে, তখন সেটা তার ক্যারেক্টারের একটা পার্ট হয়ে গেছে বা ক্যারেক্টারই হয়ে গেছে। মানে দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি দ্যাট অ্যাকশন, দে ক্যান বি সিনোনিমাস, ইন্টারচেঞ্জেবলি দে ক্যান বি ইউজড।
তাহলে কি হচ্ছে, যখন এই অ্যাকশনটা হ্যাবিট বা ক্যারেক্টার হয়ে যাচ্ছে এবং ওই পার্সনটার অ্যাকশনটা যখন ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যেতে পারে, তখন দ্যাটস অ্যান ইস্যু। আর যদি সেটা না হয় তখন দ্যাট ইজ ওকে, অ্যাকশনটা হলো, পরের বার সেই অ্যাকশনটা হচ্ছে না। অ্যাজ এ হিউম্যান বিং আই এম নট চেঞ্জিং। স্ট্রেংথ অফ ক্যারেক্টার আমার মেনটেন করা আছে, ক্ল্যারিটি আমার রয়েছে, ভিশন আছে, কোর ভ্যালুজ আমার আছে, প্রিন্সিপলস আমার আছে। একটা ভুল হয়েছে, সেখান থেকে আমি শিখেছি, অন্যকে শেখাতে পারবো আবার। কিন্তু যখন ওটা হ্যাবিট হয়ে যাচ্ছে, একদম ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ওই পার্সোনালিটিটাই ওই অ্যাকশন দিয়ে ডিফাইন্ড হচ্ছে, তখন কি হচ্ছে, সেটা একটা ইস্যু। মানে যতবারই আমি করি না কেন, ঘুরে ফিরে ওই ক্যারেক্টারে চলে আসবে। এটা আমি কেন বারবার বললাম, তার কারণ হচ্ছে আমরা দেখছি অনেক সময় আজকে যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হচ্ছে এবং অনেক ভুল কাজ যে হচ্ছে, তার কারণটা হচ্ছে তাদের যে স্ট্রেংথ অফ ক্যারেক্টার তো নেই, এবং তারা সেটা বোঝার চেষ্টাও করে না। রাদার অনেক সময় তারা ডগমা দিয়ে ড্রিভেন, ব্লাইন্ড ফেথ হয়তো আছে, কেউ হয়তো তাদের সেই ভুল পথে শিখিয়েছে, তারা চাইছে সেটাও যাতে অন্যের কাছে দিয়ে দেয়। মানে ওটা যে ইন্ট্রোস্পেক্ট বা রিফ্লেক্ট করলে একটা সলিউশন অ্যাপ্রোচ থাকা উচিত, সেটার দিকে তারা যাচ্ছে না। রাদার ওরা এই প্রবলেমটাকে নয় ট্রান্সফার করছে, নয় এই প্রবলেমটা দেখে নিজেরা যেহেতু ওটার সাথে একটা হেলদি সলিউশনে আসতে পারেনি, ওইটা নিয়ে অন্য লোককে ব্যতিব্যস্ত করছে। ফলে এরা যখন সোসাইটিকে ব্যতিব্যস্ত করতে শুরু করে, তখন সোসাইটি সেখান থেকে কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না। ও কষ্ট পেয়েছে, ও কষ্টটা আরেকজনকে দিয়ে দিল, ওর সাথে যারা আছে তারাও কষ্ট পেতে শুরু করলো। সেই লোকটা যদি আবার লিডার বলে নিজেকে চালায়, তাহলে খুব সমস্যা হয়ে যায়। এটা আমি কেন বারবার বললাম, এই জিনিসটা যদি আমরা একটু বুঝে যাই, তাহলে আমরা জীবনে অনেক ভুল কাজ করতে থেকে প্রিভেনশন হয়ে যাবে। আবার যদি আমরা ভুল কিছু করেও থাকি, অন্যের কোনো হেল্প হয়তো আমরা পাচ্ছি না, নিজেরা একটু ইন্ট্রোস্পেক্ট করলাম, রিফ্লেক্ট করলাম, হয়তো একটু মেডিটেট করলাম, হয়তো একটু মাইন্ডফুলনেস অ্যাটিটিউড করলাম, হয়তো একটু ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করলাম, হয়তো একটু যোগ করলাম, যাই করি না কেন, সেখান থেকে উই ক্যান গেট অ্যান্সার্স ফ্রম দ্য কসমস। আমি হেল্পলেস, যেটাকে আমি বলি লার্নড হেল্পলেসনেস বলে একটা কথা হয় সাইকোলজিক্যাল টার্মে। যখন আমি নিজেকে মনে করছি যে আমি হেল্পলেস, মানে আমি একটা ভিকটিম মাইন্ডসেটে চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, রিঅ্যাক্টিভ মাইন্ডসেট হয়ে যাচ্ছে, ভিকটিম মাইন্ডসেট, যে আমি হেল্পলেস, আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। রাদার ইউ বিকাম মোর প্রোঅ্যাক্টিভ or reactive in a creative way, that whatever happens to you, it doesn't matter, but you are in control of your life, you are in control of the situation, no matter what happens in your life. That is also leadership, that is personal leadership. সেখান থেকে you can guide others also to the right path, to the right direction. তাহলে কি হচ্ছে, এফেক্ট করছে না এক্সটার্নাল সিচুয়েশন বা কোনো এনভায়রনমেন্ট, রাদার ইউ আর ইন চার্জ, ইউ আর টেকিং রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই যেটা বলা হয় যে রেসপন্সিবিলিটিটাকে যদি আমি ভাঙি, রেসপন্সিবিলিটিটাকে ভাঙলে রেসপন্স এবিলিটি টু গিভ, চুজ মাই রেসপন্স। তো যেটা আমি আগের দিন এইটা নিয়ে ডিসকাস করছিলাম টক্স অন লাইফে, সেই জায়গাটা থেকে আসে যখন আমি ডিসিশন মেকিংটা থাকছে, আই ক্যান চুজ, সেটা হচ্ছে পার্সোনাল লিডারশিপ। সলিড বেস অফ প্রাইমারি এডুকেশন, ইট বিল্ডস দ্য স্ট্রেংথ অফ ক্যারেক্টার। তাহলে ট্রিভিয়াল ইস্যুস যেটা আসছে, ট্রিভিয়াল ইস্যুস মানে মাইনর ইস্যুস আসছে, যেটা নিয়ে আমার ভাববার দরকার নেই, সেগুলো নিয়ে আমরা এজিটেটেড হই না বা অ্যাফেক্টেড হই না। রাদার উই হ্যাভ সামথিং বিগ টু ডু, আমাদের একটা বিগার পারপাস আছে, আমাদের লাইফের একটা বড় পারপাস আছে, অ্যান্ড উই হ্যাভ ফিগার্ড আউট আওয়ার পারপাস ইন লাইফ, অর উই আর অ্যাটলিস্ট সিকিং। প্রিন্সিপলস গুলো আমরা এত স্ট্রং করে ফেলেছি, উই আর সো কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার প্রিন্সিপলস অর কোর ভ্যালুজ, উই হ্যাভ দ্যাট ক্ল্যারিটি, যার জন্য আমরা ইভেন ইফ উই হ্যাভেন্ট সট our purpose in life, but we are in that process, but we have figured out the values, so based on those values also আমরা deviate করতে পারি না। The seeking that purpose is of higher priority for us. তাহলে আমরা ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমরা প্রায়োরিটিটাকে ফোকাস করছি বেশি, কোনটাকে দিচ্ছি, পারপাসটাকে সিক করা, আমাদের নিজের লাইফটা যাতে আমরা বেস্ট পসিবল ওয়েতে লিভ করতে পারি, সেটাও লিডারশিপ। সেটা হলে আমরা অন্যকে আরো সুন্দরভাবে গাইড করতে পারবো ইন ডিফারেন্ট সিচুয়েশনস, পার্সোনাল বলি, সোশ্যাল বলি, প্রফেশনাল বলি, সবকিছুতে করতে পারবো। সো স্মল থিংস, মাইনর থিংস, ট্রিভিয়াল ইস্যুস, এগুলোর থেকে একটু ওপরে উঠে যদি আমরা একটু ভাবতে শুরু করি, স্পেশালি বেঙ্গল এবং আরো কয়েকটি রাজ্য এতে পথ দেখিয়েছে, এবং দে হ্যাভ লেড বাই অ্যাকশন, যেখানে পেটি ইস্যুস গুলোর ওপরে উঠে দে হ্যাভ ফিগার্ড আউট দ্য সলিউশনস, এবং এইভাবেই একটা সোসাইটি বা সিভিলাইজেশন প্রগ্রেসের পথে যায়, ইনোভেশনের পথে যায়, ক্রিয়েটিভ এন্ডেভারের পথে যায়। না হলে সমাজ স্ট্যাগনেন্ট হয়ে যাবে, যেটাই হচ্ছে, এবং যারা এটাকে করছে তারা নিজেরাও জানে না হোয়াট ইজ দ্য সলিউশন, যার জন্য তারা স্টাক ইন দ্য পাস্ট, পুরোনোটাকে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, এইসবই করে যাচ্ছে এরা। সেখান থেকে বেরিয়ে এসে আমরা যখন প্রগ্রেস করছি,
then we have to be progressive ourselves also, at least in some aspects of our life, যে আমরা নিজেদের ইমপ্রুভ করছি, যেটাকে আমরা কাইজেন যদি বলি জাপানিজ ওয়েতে, জাপানিজ কালচারে কাইজেন বলে একটা টার্ম হয়, যেখানে ইচ ডে আই এম মেকিং মাইসেলফ বেটার অ্যান্ড বেটার, একটু একটু করে স্টেপ বাই স্টেপ বেটার করছি। ফর এক্সাম্পল, যদি আমি একটা স্মার্ট গোল বললাম আমি সেট করেছি, সেটা হয়তো একটা মান্থলি গোল হতে পারে বা একটা ইয়ারলি গোল হতে পারে, সেটাকে আমি ব্রেক ডাউন করলাম, ছোট ছোট স্ট্রাকচারে ব্রেক ডাউন করলাম, বা একটা বিগ গোলকে ছোট ছোট গোলে করলাম। ইয়ারলি গোল আছে, সেটাকে 12টা ভাগ বা অন্য যে কটা ভাগে আমার দরকার আমি করে ফেললাম, করে একটা মান্থলি গোল সেট করে ফেললাম। সেটা থেকে হয়তো ফোর্থ নাইটলি করে ফেললাম, সেটা থেকে হয়তো উইকলি করে ফেললাম, সেটা থেকে হয়তো ডেইলি আমার গোল সিলেক্ট করে ফেললাম, যেরকম দরকার আর কি, যেরকম অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। আলটিমেটলি আমি দেখছি কতটা মাইলস্টোন আমি অ্যাচিভ করলাম, কতটা আমি করলাম কাজটা, গোলটা কতটা অ্যাচিভ করলাম, বা বিগার গোলটার সাথে কতটা আমি অ্যাচিভ করলাম, কি কি কন্ট্রোলিং স্টেপস রিকোয়ার্ড আছে, যে আমি কি পারপাস আছি, হয়তো 2টো সপ্তাহ আমি ঠিক কাজ করেছি, থার্ড উইকটায় গিয়ে আমি একটু ডেভিয়েট করে গেলাম। বাট সিন্স আই হ্যাভ মাই কোর ভ্যালুজ ইন আ ভেরি ক্ল্যারিফাইড ম্যানার বা স্ট্রং ম্যানার, প্রিন্সিপালসটা যেহেতু ডিফাইন্ড, ভিশনসটা যেহেতু ডিফাইন্ড, ওই জন্য অনেক সময় যে কোম্পানিজ গুলো থাকে সেটা দেওয়ালে অনেক সময় মিশন স্টেটমেন্ট বা ভিশনটাকে লিখে রাখা হয়, সো দ্যাট এমপ্লয়িজরা কন্টিনিউয়াসলি যাতে চোখের সামনে দেখে, কালার স্কিমটা ম্যাটার করে সাইকোলজিক্যালি, তো ওদের চোখের সামনে যাতে সবকিছুটা থাকে। মানে আই হ্যাভ চেঞ্জড মেনি অর্গানাইজেশন কালচার্স, আমি কনসাল্টিংও করেছি সেই অর্গানাইজেশন কালচার যাতে মানে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, তাতে কি হয়, তখন উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য কালার স্কিমস, কিভাবে আমরা মিশন স্টেটমেন্ট বা ভিশন স্টেটমেন্টটাকে চেঞ্জ করে রাখবো, যাতে অডিয়েন্সরা দেখতে পাচ্ছে কোন লাইনটাকে ইউজ করব, কোন ট্যাগ লাইনটাকে ইউজ করব, মিশন স্টেটমেন্টের কোন পার্টটাকে হাইলাইট করব, এগুলো খুব ম্যাটার করে। বিকজ আমরা যদি একটা ওয়ার্কফোর্স তৈরি করি, এটা ওয়ার্কফোর্স প্ল্যানিং এর একটা পার্ট, অনেক সময় হিউম্যান রিসোর্স করে, অনেক সময় সিনিয়র ম্যানেজমেন্টও করতে পারে, তো ওয়ার্কফোর্স প্ল্যানিং এর একটা পার্ট। সেখানে কি হচ্ছে, ইউ আর বিল্ডিং অর্গানাইজেশন কালচার। যখনই ওরা দেখছে, এটা আপনি নিজের বাড়িতেও করতে পারেন, ইউ ক্যান সারাউন্ড ইউর সেলফ উইথ দ্য পিকচার্স হোয়াট ইউ ওয়ার্শিপ। তো আমি এইটাই বলছিলাম যে ইউ বিকাম হোয়াট ইউ ওয়ার্শিপ। আমি যদি আজকে একটা গুন্ডার ছবি আমার ঘরের মধ্যে রেখে দিই, তাহলে কন্টিনিউয়াসলি সাবকনশিয়াসলি যখন আমি অ্যাফেক্টেড হচ্ছি, যদি আমার ক্যারেক্টার স্ট্রং না থাকে, যখন আমার কোর ভ্যালুজ না থাকে, আমি ওই গুন্ডাকে দেখছি, দেখতে দেখতে আমি মনে করছি আমি ওই গুন্ডাই হব, আমি কাজ করছি অরাজকতা, যা কিছু করছি আমি গুন্ডার কাজ করছি। ওয়ারাজ আমি যদি একটা সরস্বতী ঠাকুরের ছবি রাখি, বা যে কোনো একটা যাকে আমি পুজো করি, যে কোনো ঠাকুর হতে পারে, যে কোনো রিলিজিয়ান হতে পারে, তার ছবি রাখতে পারি, বা যাদের আমি আইডল মানি, উই অ্যাসপায়ার টু বি লাইক দেম, বা দে হ্যাভ ইন্সপায়ার্ড আস, তাদেরকে একটা ওমাজ বা একটা রেসপেক্ট দেওয়ার জন্য তাদের ছবি আমরা রাখতে পারি। কন্টিনিউয়াসলি ডেইলি যখন তাদের ছবি আমরা দেখছি, উই ডোন্ট নিড এনিথিং এলস, দে আর পুশিং আস টু গো বিয়ন্ড আওয়ার ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ডস। মানে উই আর আওয়ার বিগেস্ট কম্পিটিটার্স, আমাদের আর বাইরের কম্পিটিটরের কোনো দরকার নেই। উই আর পুশিং আওয়ার সেলফস ডে বাই ডে, ওই কাইজেন হচ্ছে, অ্যান্ড উই আর ব্রেকিং আওয়ার লিমিটস অলসো। তো এইগুলো ছিল আমাদের এডুকেশনের পার্ট। সেখান থেকে আজকের ইউথ ওগুলো থেকে সরে এলো। আমায় দেখে একজন তার বাড়িতে কোটস লাগিয়ে রেখেছিল। মানে আমার বাড়িতে সবসময় আমি করি কি, আমি কোটস গুলো অনেক সময় লাগিয়ে রাখি, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কোটস, বা যেগুলো আমার নিজের কোটস হতে পারে, বা লাইফের ফিলোসফি হতে পারে, সাম অফ দ্য বেস্ট কোটস বা পিকচার্স আমি লিখে দিই আমার, বিশেষ করে আমার স্টাডিতে বা আমার ঘরের মধ্যে আমি লিখে রাখি, বা যে জায়গাটা দিয়ে হয়তো আমি উঠছি ঘর থেকে উঠে, আমি রেখে রাখি। সাবকনশিয়াসলি আমায় খুব ইনফ্লুয়েন্স করে। একটা ম্যাপ রেখে দিলাম, ওয়ার্ল্ড ম্যাপ। তো এইগুলো আমার কাছে রাখা আছে আর কি, দিজ আর দ্য থিংস আই লাইক দ্য মোস্ট। তো এটা এটা যখন আমি করছি, তখন দ্যাট ইজ পুটিং মাই সেলফ ইন মাই প্লেস, মানে আমার ট্রু সেলফটাকে আমায় বারবার রোজ একবার করে রিমাইন্ড করিয়ে দেয়। তো আমি যদি একটু ডেভিয়েটও হয়ে যাই, ইফ আই লুক অ্যাট দেয়ার পিকচার্স, বা সেই ম্যাপটার সামনে গিয়ে যদি আমি দাঁড়াই, বা আমার আইডলসদের যদি সামনে গিয়ে একটু দাঁড়াই, বা হয়তো ঠাকুর ঘরে একটু গিয়ে দাঁড়ালাম, তাহলে কি হচ্ছে, আমি ওই ডেভিয়েশন থেকে আমার আর বাইরের কোনো এক্সটার্নাল মোটিভেশনের দরকার নেই। আই ক্যান চেঞ্জ মাই সেলফ রাইট অ্যাওয়ে। একটু মেডিটেট করলাম, একটু ইন্ট্রোস্পেক্ট করলাম, রিফ্লেক্ট করলাম, সো দ্যাট ইজ পার্সোনাল লিডারশিপ। সেখান থেকে আমি তারপর অন্যদের গাইড করছি। উই আর লিডিং বাই এক্সাম্পল, বাট উই আর গিভিং লিডারশিপ টু আদার পিপল, উই আর ডেলিগেটিং অলসো। এইগুলো হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং এর একটা পার্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা পার্ট। কনসিয়াসলি হতে পারে, সাবকনসিয়াসলি হতে পারে, হয়তো কনসিয়াসলি আমরা শুরুতে করলাম, পরে সাবকনসিয়াসলি সেটা হয়তো ডেইলি আমাদের এফেক্ট করছে। ঠিক আছে, সো এগুলো খুব দরকার ইন টার্মস অফ মোটিভেশন অলসো। বাট উই ওয়ার্শিপ, উই বিকাম হোয়াট ইউ ওয়ার্শিপ, এটা একটা খুব সুন্দর একটা কোট বা একটা লাইন যদি আমি বলি আর কি। অ্যান্ড উই আর মেড, আচ্ছা আরেকটা হচ্ছে যে এই সামথিং বিগার টু ডু ইন লাইফ যখন আমি বলছি, তখন আমাদের হরাইজনটা হচ্ছে খুব বিগার। মানে উই হ্যাভ সামথিং মাচ বিগার টু ডু ইন আওয়ার লাইফ। ওই ট্রিভিয়াল ইস্যুস গুলো আমাদের বদার করে না।
যেটা বলছিলাম, মানে আমাদের যেটা হচ্ছে, এই ছবিটা হয়তো দেখলাম, আমরা দেখে তখন ভাবছি যে এইটা আমাদের অ্যাসপিরেশন, মানে এরা আমাদের অ্যাসপিরেশন, বা এই জিনিসটা আমরা করতে চাইছি, হয়তো কোনো একটা স্ট্যান্ডার্ড আমি অ্যাচিভ করতে চাইছি। তখন ওই ট্রিভিয়াল ইস্যুস গুলো যখন আমার সামনে আসছে, আমি হয়তো হেসে উড়িয়ে দিলাম যে এইটা একটা ইস্যুস যেটা আমাকে একটু মানে ডেভিয়েট করবে আমার জায়গা থেকে, আই এম টু বিগ ফর দ্যাট। সেটা কিন্তু অ্যারোগেন্স নয়, দ্যাট ইজ ইয়োর পার্সোনাল লিডারশিপ। যেটাকে অন্য কেউ এসে আপনাকে অ্যারোগেন্স বলে বেচতে পারে, এটা গিল্ট ট্র্যাপিং হয়ে যেতে পারে। বাট রিমেম্বার, দিস ইজ নট অ্যারোগেন্স। এটা হয়তো গর্ব হতে পারে, প্রাইড হতে পারে, বিকজ আই এম অ্যাসপায়ারিং টুয়ার্ডস দ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড আই এম রেডি টু ডু দ্য হার্ড ওয়ার্ক অলসো। সেটা হচ্ছে আমার গর্ব, আমার হার্ড ওয়ার্ক, আমার কর্মযোগ, হোয়াট এভার ইট ইজ ইউ কল ইট, বাট ডেডিকেশনের একটা পার্ট। সেটা অ্যারোগেন্স নয়। যারা বুঝতে পারছে না তারা অ্যারোগেন্স বলে অনেক সময় গিল্ট ট্র্যাপ করে ফেলে। অনেক সময় আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে কেউ একজন বুঝতে না পারে, এসে হয়তো গিল্ট ট্র্যাপিং করতে পারে। সো ডোন্ট গেট বদার্ড বাই দ্যাট, রাদার ফিগার আউট ইউর কোর ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস দ্যাট উইল গাইড ইউ থ্রু দ্য ডার্কেস্ট টাইমস। দ্যাট ইজ হোয়াট আই উড লাইক টু সে। অ্যান্ড ইউর লোকাস অফ কন্ট্রোল উইল বি ইনসাইড অলসো। তাহলে বাইরের এনভায়রনমেন্ট এফেক্ট করছে না, লোকাস অফ কন্ট্রোল ইনসাইডে। সো ইউ আর মেকিং দ্য চয়েসেস। আর উই আর মেড অফ ভার্চুস অ্যান্ড ভাইসেস, আমাদের কিছু গুণ আছে, কিছু দোষ আছে। তো হোয়াট উই ফোকাস অন গ্রোস, যেটার উপরে আমরা ফোকাস করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রো করে আমাদের। তো সেখানে আমাদের যদি ক্যারেক্টার কিছু না থাকে, তাহলে আমাদের ইম্পালস দিয়ে আমরা খুব ইনফ্লুয়েসড হয়ে যাই। যেটা আমি বললাম, ভ্যালিউজ নেই, প্রিন্সিপালস নেই, ক্যারেক্টার নেই, পার্সোনালিটি নেই, ইম্পালসেস যখন আমার আছে খুব স্ট্রং, বাইরে থেকে একটা প্রভোকেশন এলো, আমি ইম্পালস ড্রিভেন হয়ে গেলাম, একটা কাজ করে ফেললাম। সেটার পরে কি এফেক্ট হতে পারে হয়তো আমার নিজের জীবনে বা অন্যের কোনো জীবনে, সেটা নিয়ে আমি অতটা ভাবলাম না। এর ফলে কি হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি, উই আর নট টেকিং ওনারশিপ অফ আওয়ার অ্যাকশনস, রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি আমরা নিচ্ছি না। ফলে এটা ছোট থেকে হয়তো শুরু হচ্ছে, পরে একটা বৃহত্তর কাজে, হয়তো একটা বড় কাজে একটা রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হলো, দেন উই আর ডুইং ইট ইন সাচ এ ওয়ে দ্যাট উই আর মেসিং থিংস আপ। রেসপন্সিবিলিটি নিচ্ছি না, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি না, দ্যাট ইজ নট লিডারশিপ। Your position is not defining your leadership, rather how you act, your actions are defining your leadership. So position যদি লিডারশিপ ডিফাইনও করে, দেন কিছু টাইমের পরে হয়তো সেটা থাকবে না, বিকজ ইভেন্চুয়ালি ইট উইল গো অ্যাওয়ে। বাট ইফ ইউর অ্যাকশনস ইজ ডিফাইনিং ইউর লিডারশিপ, ইট উইল স্টে ফর এভার। যার জন্য আমাদের চাণক্য খুব সুন্দরভাবে বলেছিল, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। মানে একজন রাজার যে ডমিনিয়ন বলি আমি, যদি রাজার যে এরিয়া অফ, মানে তাকে যারা ওয়ার্শিপ করবে, তার যে এরিয়ার যেটা থাকছে, তারা হচ্ছে হয়তো নিজের দেশেই তার রইলো, ওন কান্ট্রি বা ওন ভিলেজ বা ওন জায়গা। বাট ইফ ইউ আর আ knowledgeable person, if you are a wise person, educated person, then the world will respect you. No matter wherever you go, they will respect you. চাণক্য তখন বলে গেছে, which is so relevant today also. So these are the things we can learn from our scriptures. তো এইটা একটা হলো। আরেকটা হচ্ছে যে when you are influenced by your impulses, then you are scattering your energy. You can either concentrate or focus your energy to do something which is of a bigger purpose, or you can scatter your energy so that you don't get anything done. Continuously anxiety রয়েছে, worry রয়েছে, কিন্তু কিছুই ultimately হচ্ছে না। তো তখন কি হচ্ছে, we are scattering our energy and time in those things. যদি আমি সেটাই করতে থাকি, তাহলে গ্রেটার স্টাফটা আমি কখন করব? হয়তো আমার প্রিন্সিপালসও আছে, হয়তো আমার ভ্যালুজও আছে, বাট অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে ওভার দ্য ইয়ার্স যে আমার না সবই আছে, আমি ফিগার আউট করে ফেলেছি, আমি অ্যাজ এ হিউম্যান বিং দারুণ পার্সোনালিটি, দারুণ ক্যারেক্টার, সবকিছু রয়েছে আমার, কিন্তু আমি না টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। সো দ্যাট ইজ অ্যান ইস্যু অফ টাইম ম্যানেজমেন্ট অর এনার্জি ম্যানেজমেন্ট। সেখান থেকে আরেকটু ডিপলি আমি যাই, প্রায়োরিটিস আমি এখনো সেট করতে পারিনি। প্যারেটোর প্রিন্সিপাল যদি আমি দেখি, অনেকে বলছে 80-20 প্রিন্সিপাল, অনেকে এটা মেনটেন করে যে ট্রিভিয়াল মেনি আর ভাইটাল ফিউ, এটা বলা হয় আর কি। তো ইফ উই টেক কেয়ার অফ 20% অফ দ্য থিংস, দ্যাট উইল টেক কেয়ার অফ দ্য 80% অফ দ্য, মানে 20% অফ দ্য থিংস এর উপরে যদি আমরা ফোকাস করি, দ্যাট ইজ অফ হাইয়েস্ট প্রায়োরিটি। অনেক সময় আমরা ওই 80%-এর উপরে এত ফোকাস করছি যে ওই 20%টাকে আমরা অমিট করে যাচ্ছি, বা 20% হচ্ছে আমার অ্যাকচুয়ালি হায়ার প্রায়োরিটি। হয়তো ABCD দিয়ে যদি আমরা করি, A তে হচ্ছে 20% অফ ওয়ার্ক আছে। ফলে যখন আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, উইকলি যখন আমরা ভাবছি, তখন দেখছি ওই 20%টাকেই আমরা অ্যাচিভ করিনি, হায়ার প্রায়োরিটি বা হাইয়েস্ট প্রায়োরিটির কাজগুলোকেই আমরা অ্যাচিভ করিনি। তাদের ওই ট্রিভিয়াল মেনি যেগুলো ছিল, ওর মধ্যেই উই হ্যাভ স্ক্যাটার্ড আওয়ার এনার্জি, দেন উই আর নট অ্যাচিভিং আওয়ার গোলস, উই আর নট অ্যাচিভিং আওয়ার মাইলস্টোনস। তাহলে ওখানে ম্যানেজমেন্টের ইস্যু, টাইম ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, লিডারশিপ ইস্যু, পার্সোনাল লিডারশিপ ইস্যু। এখান থেকে কি হয়, অনেকে ডেডলাইন মিস করে ফেলে, অনেকে কাজগুলো ঠিক মতো করতে পারে না। রাদার ইউ ফিগার আউট হাউ টু ম্যানেজ ইউর এনার্জি অ্যান্ড টাইম
so that you can align that with your vision and purpose. একটু এদিক ওদিক হলো আর্টিস্টিক, বিশেষ করে যখন আপনি একটু আর্টিস্টিক হচ্ছেন, একটু ইনডিসিপ্লিন থাকে, কিন্তু ভ্যালুজ অ্যান্ড পারপাসটা যেহেতু গাইডেড আছে, হয়তো তারপরে গিয়ে যে কাজটা হলো সেটা হয়তো আরো ভালো আমি এফোর্টটা দিতে পারলাম। তো স্ক্যাটার্ড এনার্জি করতে করতে একদম আমি সেলফ ডিস্ট্রাকশনের পথে নিয়ে যাচ্ছি। উই আর অ্যাচিভিং সামথিং ইন আওয়ার লাইফ। তো সেখান থেকে লিডারশিপের একটা ব্যাপার। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ডিপেন্ড অন সামওয়ান, কেউ একটা এজেন্ট থাকলো, হয়তো ম্যানেজার থাকলো, বা আরেকজন কেউ লিডার থাকলো। ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি লুক আপ টু দ্যাট পারসন, হিম অর হার, সো দ্যাট হি অর শি ক্যান গাইড ইউ থ্রু দ্য রাইট পাথ। সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে, বাট তাহলে তার ক্ষেত্রে হয়তো সেই জিনিসগুলো থাকতে হবে, সেই ট্রেটস গুলো বা ভার্চুস গুলো থাকতে হবে। So in terms of, since we are talking about leadership, it can be you or it can be the other person also. You can, if they are also deviating from their leadership, you can tell them that you are also deviating. So everyone should know about leadership. কতটা আমি ইউজ করছি, কতটা আমি ইউটিলাইজ করছি, কোন কনটেক্সটে করছি, দ্যাট মাইট ভ্যারি, বাট প্রত্যেকের লিডারশিপ সম্বন্ধে অ্যাটলিস্ট জানা উচিত। Then we can take our decisions. একটা স্ট্রং সেন্স অফ ক্যারেক্টার থাকলে আমাকে সেটা কি করে? A strong sense of character gives you a compass. সেটা হতে পারে একটা moral compass হতে পারে, be it moral or be it professional. একটা professional compass হতে পারে that is driven by your purpose. সেখান থেকে একটা professional compass আছে that can decide your career path also. Career path যখন আমি করলাম সেটা হয়ে গেল, বাট একটা moral compassটা কিন্তু more important. আমি হয়তো wrong career decisions নিয়ে ফেলেছি, বাট আমার moral compassটা যদি strong থাকে, it will continuously haunt you. You are not still being yourself. You are not still achieving the thing you set out to achieve. So that thing is very important. That comes from spirituality. Maybe you have spent or wasted, if I say so, 10 years of your life, but you still have a chance to make yourself a better human being, better artist or better professional or whatever it is, in a better manner. সেই জিনিসটা বোঝাটা খুব দরকার। এই একটু বুঝলে অনেকের লাইফ চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা কেএফসি, কেন্টাকি ফ্রাইড চিকেন নিয়ে কথা বলি, তো কর্নেল স্যান্ডার্স যখন এটা করেছিলেন তখন হি গট এ লট অফ রিজেকশন অলসো, এবং সেই পরে মানে তিনি অনেকটা বয়সে অ্যারাউন্ড 60 সেই রেসিপিটা নিয়ে তিনি কাজ করেছিলেন আর কি। সো এজ ইজ জাস্ট এ নাম্বার, মানে আমরা খালি লিমিটেশনস আমরা নিজেদের উপরে যেটা ইম্পোজ করছি সেটাই আমাদের লিমিটেশনস। রাদার উই শুড বিকাম ভেরি অপটিমিস্টিক অ্যান্ড উই শুড ডু দ্য হার্ড ওয়ার্ক, বা কাজটা করাটার উপরে ফোকাসটা আমাদের বেশি করা উচিত। অ্যান্ড ওই ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস যেটা আমাদের আছে, মরাল কম্পাসটা যদি থাকে, দেন ইভেন ইফ ইউ ডেভিয়েট ফর এ while, then we can still come back to our true self. প্রবলেমটা হয় তাদের ক্ষেত্রে যারা ওই ট্রু সেলফটাকে চিনতে পারেনি, বা কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করতে করতে, কম্প্রোমাইজ করতে করতে দে হ্যাভ গন থ্রু আ পাথ যেখান থেকে তারা নিজেকে ফিরিয়ে আনতে পারছে না। এখনো চান্স আছে, কিন্তু যেহেতু তাদের অ্যাটিটিউড আর উইলটা নেই, যার জন্য তারা আর পারছে না। কন্টিনিউয়াসলি এক্সকিউজ করছে, ব্লেম গেম হচ্ছে, অন্যকে ডিস্টার্ব করছে। দ্যাট ইজ আ প্রজেকশন অফ দেয়ার ওন ইনএবিলিটিস অর ল্যাক অফ ক্যাপাবিলিটিস। তার থেকে বেটার যদি একটু ইন্ট্রোস্পেক্ট বা রিফ্লেক্ট করে ওই মোরাল কম্পাসটাকে ওপরে নির্ভর করে যদি নিজের ট্রু সেলফটার কাছে একটু অ্যালাইন হয়ে যাওয়া যায়, মেবি থ্রু প্রেয়ার, মেবি থ্রু মেডিটেশন, মেবি থ্রু ইন্ট্রোস্পেকশন অর রিফ্লেকশন, you can do better things in your life at any point of your life. There is no limit for that. Invest in yourself. That is very important. The moral compass keeps you in the right direction. If you have a good professional compass, it will give you a lot of career choices, but you can decide what to choose, what not to choose. That is also the right direction. It will provide you the right direction. But invest in yourself. Whatever you choose, whatever you do not choose, that is coming from a place যেখানে you have invested in yourself. You have done the hard work, right? So তাহলে কি হচ্ছে, অপরচুনিটিস যখন আসছে, you are also ready for that. So invest in yourself rather than blaming or making excuses. এবং ইনভেস্টমেন্টটা হচ্ছে, the best investment you can make is in yourself. Be the best person you want to become in any way. হয়তো আর্টিস্টিক ওয়েতে you want to do, you can do that. অন্য কোনো প্রফেশনে you want to do, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি, বা অন্য যে কোনো ওয়েতে, in any profession you take, if you want to be the best or if you want to be better, তাহলে you can invest in yourself. হয়তো এই স্টেজ থেকে এই স্টেজে আমি যাব, একটা গোল আমি সেট করলাম যে আজকে আমার পার্সোনালিটির মধ্যে এই পার্সোনালিটি ট্রেটটা আমি অ্যাচিভ করতে যাচ্ছি। উই হ্যাভ অল গন থ্রু দ্যাট ফেজ না, যখন আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমি দেখছি, হয়তো এই একটা কোয়ালিটি আমি এর মধ্যে দেখলাম,
সেটা আমি অ্যাচিভ করতে চাইছি, যে ট্রেনিং এর মডিউলগুলোর পারপাসগুলো কি হয় সেটার জন্য আমি করতে চাইছি, আমার পার্সোনালিটিকে আমি চেঞ্জ করলাম, ইমপ্রুভ করলাম, আমার মনে হচ্ছে এটা হয়তো আমার উইকনেস আছে, সেটাকে আমি আমার স্ট্রেংথে টার্ন করলাম। তারপরে হয়তো আমার থ্রেটস কিছু এলো, সেটাকে আমি মিটিগেট করার জন্য কিছু চেঞ্জ করলাম। ইট ক্যান বি ডিফারেন্ট ওয়েজ, ইন ডিফারেন্ট ওয়েজ উই ক্যান ডু দ্যাট। সোয়াট অ্যানালিসিস হয়তো আমরা খুব স্ট্রংলি করে ফেললাম। তো এই স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেসটা বোঝার খুব দরকার। এবার যারা আবার সেটাকেও শ্যালো ওয়েতে করছে, তারা কি করছে, একটা তকমা পড়ে ফেললো বা একটা খাপের মধ্যে নিজেকে ঢুকে ফেললো, অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেরি টেম্পোরারি। না আফটার এ while that is going to go away, that will not stay with you. ইন্টেনশনালি ইউ ক্যান ডু দ্যাট। কখনো আমার ইচ্ছা হলো এটা আমি করবো, একটা রোল প্লে করছি, আমি করলাম। কখনো সেটা করেছে অন্যকে ক্ষতি করছে, যখন অন্যকে কেউ ক্ষতি করতে যাচ্ছে, মোর ওভার যদি আবার সিভিলাইজেশনের ক্ষতি করতে যায়, দেন দ্যাট ইজ এন ইস্যু। তো একটা সিচুয়েশনের সাথে আই ক্যানট কম্পেয়ার উইথ আদার সিচুয়েশন। ঠিক আছে, একটা সিচুয়েশনের সাথে বা একটা অবস্থার সাথে আমি আরেকটা অবস্থার কম্পারিজন করতে পারি না, বিকজ অনেক কিছু হচ্ছে ডিফারেন্ট লোভাইতে। অনেক সময় যখন একটা হিউজ ওভারল্যাপ আমরা দেখছি, তখন আমরা দেখলাম ঠিক আছে, নাও উই ক্যান কম্পেয়ার ইট। বাট অনেক সময় আমাদের অনেক কিছু দেখতে হয়। কিছু কিছু যারা শ্যালো ওয়েতে খুব ট্রেন্ড, তারা কি করে, 2-3টে জিনিস দেখেই দুটোকে মিলিয়ে দেয় আর কি। দুটো হিউম্যান বিং, তাদের মধ্যে ডিফারেন্স আছে, তাদের ক্রিয়েশন যেটা হবে সেটা ডিফারেন্ট হবে, তাদের সিচুয়েশনে যে রিয়াকশন হয়েছে সেটা ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, যখন আমি একটা হিউজ ওভারল্যাপ দেখছি ইন টার্মস অফ ক্যারেক্টার, অ্যাটিটিউড, পার্সোনালিটি, তখন আমি দেখছি না, এটা যখন হচ্ছে তাহলে এটাও হবে। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এবং সেটা বোঝার জন্য ইউ হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক, দ্যাট ইজ কামিং ফ্রম এক্সপিরিয়েন্স, উইজডম অ্যান্ড মেনি আদার থিংস। তো সেটা একদিনে হয় না। ইনটিউশনটা ডেভেলপ করতেও অনেকটা টাইম লাগে, বিকজ ইউ আর ইন্ট্রোস্পেক্টিং, রিফ্লেক্টিং, ইউ আর গোয়িং থ্রু দ্য কনফ্লিক্টস, এবং কনফ্লিক্টের থেকে ইউ আর সলিউশন ওরিয়েন্টেড, ইউ আর নট ডুয়েলিং অন দ্য প্রবলেম অর দ্য ডুয়েলিং অন দ্য পাস্ট। যার জন্য সিন্স ইউ আর সিকিং দ্য সলিউশন, দ্য ইউনিভার্স উইল গিভ ইউ আ লট অফ সলিউশনস অর ওয়েজ টু ফাইন্ড দ্য সলিউশন, বাট ইউ শুড বি ফোকাসড অন দ্য সলিউশন। তো তার জন্য ইউ হ্যাভ টু বি অ্যাভাভ, যে জায়গাটা থেকে আপনি প্রবলেমটা তৈরি করেছেন সেটা থেকে ইউ হ্যাভ টু বি অ্যাভাভ দ্য, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু ফাইন্ড এ সলিউশন ফর দ্যাট প্রবলেম। ঠিক আছে, যদি আমি প্রবলেমটার থেকে নিচের লেভেলে বা সেম লেভেলে থেকে যাই, দেন আই এম হ্যাভিং আ কনফ্লিক্ট। বাট ইফ আই গো হায়ার দেন দ্যাট, দেন আই ক্যান ফাইন্ড এ সলিউশন, বিকজ আই এম লুকিং অ্যাট ইট ফ্রম দ্য হায়ার পার্সপেক্টিভ। সেটার জন্য উই হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক, উই হ্যাভ টু ইনভেস্ট ইন আওয়ারসেলভস। সো দ্যাট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট উই ক্যান মেক। বাট প্রবলেমটা কি হয়, হোয়াট ইজ ইন আওয়ার ওয়ে, প্রভোকেশনস যেগুলো আসছে সেগুলোতে কি হয়, ম্যাক্সিমাম প্রভোকেশনস যেটা আসে, দ্যাট ইজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যেটা আজকে হয়ে যায় অনেক সময়, হিডোনিক ট্রেডমিল নিয়ে আমি কথা বলবো, দ্যাট ইজ আ বিগ কনসেপ্ট, in some other sessions we will talk about that, but instant gratification is one thing you should think about, because youth কে খুব এফেক্ট করছে এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। বিশেষ করে জেনজি বা মিলেনিয়ালসদের থেকেই শুরু হয়েছে, জেনজিতে খুব এফেক্ট করছে, এক্ষুনি চাই, এটা হলো এক্ষুনি চাই, মানে পেশেন্স বা পারসিভিয়ারেন্স এই ব্যাপারগুলো নেই। এবার হচ্ছে কি, আমাদেরও থেকেছে, আমাদেরও অনেকে অনেক সময় বলেছে এইটা কর এইটা কর, বাট আমরা চাইছি যে না, এটা আমরা তাড়াতাড়ি করছি, হার্ড ওয়ার্ক বেশি দিচ্ছি, তখন আমরা এটাকে অ্যাচিভ করছি। দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। আমরা অ্যাচিভ করতে চাইছি কন্টিনিউয়াসলি, ডে অ্যান্ড নাইট আমরা সেই হার্ড ওয়ার্কটা দিচ্ছি, করে হয়তো যেটা অনেকে 50 বছরে অ্যাচিভ করেছে, আমরা হয়তো 20 বছর বা 12 বছরে অ্যাচিভ করে ফেললাম। দ্যাট ইজ আ ডিফারেন্ট সিনারিও, বাট উই আর অ্যাচিভিং দ্যাট, উই আর নট বিট্রেইং আওয়ারসেলভস, যে বলে ফেলছি আমরা অ্যাচিভ করে ফেলেছি, অ্যাকচুয়ালি আমরা অ্যাচিভ করিনি, তাহলে আমরা কি করলাম আর? তাহলে আমরা নিজেকে সেই টেস্টটাও করছি না আর কি। হয়তো আমরা অ্যাকচুয়ালি দেখছি 50 বছরে সে যেটা করেছে আমি 20 বছরে বা 12 বছরে অ্যাচিভ করলাম, দ্যাট আই এম অলসো স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট, নট কমপ্লেসেন্ট, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম অ্যাকচুয়ালি অ্যাচিভিং দ্যাট অর হ্যাভ অ্যাচিভ দ্যাট। সেটার জন্য তো আমাকে বুঝতে হবে স্ট্রেংথ অফ ক্যারেক্টার, কোর ভ্যালুস গুলো থাকাটা খুব দরকার। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যদি চলে আসে, তখন কি হচ্ছে, দেয়ার আর মেনি ওয়েজ উই ক্যান চুজ। এইটা চুজ করলাম, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চলে এলো, এইটা করলাম, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চলে এলো, দেন ওয়াই শুড ইউ ইনভেস্ট ইন দ্য হার্ড ওয়ার্ক or smart work, if I say so? করার কোনো দরকার নেই। তখন কি হচ্ছে, তখন আমার কাছে এতগুলো অপশন আছে, আমি শর্টকাটের দিকে চলে যাচ্ছি। আমি খেটে যে কাজটা করতে পারতাম, খেটে হতে পারে হয়তো স্মার্টলি আমি কিছু শর্টকাটস নিলাম, যেটা হচ্ছে আমার শর্টকাট একটা হতে পারে একরকম ভাবে যদি নেগেটিভ সেন্সে বলা হয়, মানে 2 নম্বরই শর্টকাট। আরেকটা হতে পারে কি, যদি আমি নেটওয়ার্ক প্ল্যানিং এর ভাষায় বলি, ক্রিটিক্যাল পাথ থাকতে পারে, দ্যাট ইজ টেকিং দ্য লংগেস্ট টাইম। এবার আমি দেখছি কোন পাথটা আমার শর্টেস্ট টাইম নিচ্ছে, সেটার জন্য আমি একটু ম্যানেজমেন্ট ইউজ করলাম, কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করলাম, অ্যানালিটিক্যাল থিঙ্কিং ইউজ করলাম, ক্রিয়েটিভ অ্যাসপেক্টস গুলোকে ইউজ করলাম, হয়তো একটু ল্যাটারাল থিঙ্কিং ইউজ করলাম, ডিজাইন থিঙ্কিং ইউজ করলাম। তখন সেটা হচ্ছে উই আর প্রোভাইডিং আ বেটার সলিউশন।
or we are achieving a better solution, more efficient solution using all those tricks and techniques. তাহলে কি হচ্ছে, আমাদের সলিউশনটা আমরা অ্যাচিভ করছি ইউজিং অল দোজ ইনোভেটিভ টেকনিক্স, উই আর অ্যাচিভিং অ্যান এফিশিয়েন্ট সলিউশন মেবি উইদিন আ শর্টার স্প্যান অফ টাইম, কিন্তু আমরা অ্যাচিভ করছি। আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইজ টেকিং ইউ অ্যাওয়ে ফ্রম দ্যাট সলিউশন। এইটাই আমি করতে চাইছি, তা না করে আমার কাছে এই অপশনটা আছে, আমি নিয়ে ফেললাম, সেটা হয়তো শর্ট টার্ম আমাকে একটা গেইন দিচ্ছে, বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন নিয়ে আমি একটা টেম্পোরারি একটা হাই ফিল করলাম বা একটা কিছু ফিল করলাম, ইভেনচুয়ালি আই এম গোয়িং ইনটু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বিকজ দ্যাট ইজ নট মাই সেন্স অফ বিইং, বা আমার ট্রু সেন্স সেটা নয়, সেটা এফেক্ট করবেই লং টার্মে। কিন্তু এই কন্টিনিউয়াসলি ওটা করতে করতে উই আর ডেভিয়েটিং ফ্রম আওয়ার লাইফস পারপাস, প্রিন্সিপালস বা কোর ভ্যালুস যেটা আছে। যারাই আমাদের বাজে পথে নিয়ে যায়, সঙ্গ দোষে বলি বা কুপথে যারা চায়, কিছু লোক চায় ইচ্ছা করে যারা আমরা বাজে নিয়ে যেতে পারে, বিশেষ করে যত ভালো আপনি হবেন তারা চাইবে আপনাকে বাজে পথে নিয়ে যেতে। কারোর এটা আর কি মানে বেসিক ট্রেট থাকে, মানে তাদের নেচার বা ক্যারেক্টারই তাই, যখনই কাউকে দেখবে তাকে বাজে পথে নিয়ে যাবে। যত ভালো হবে তাকে যদি বাজে পথে নিয়ে যেতে পারে, তার লাইফটাকে যদি একটু ডিস্টার্ব করতে পারে, সেটা হচ্ছে তাদের কাছে অ্যাচিভমেন্ট। এবং এই ধরনের কিছু লোকজন আজকে সমাজে তৈরি করা হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তারা সোসাইটি নষ্ট করে, ফ্যামিলি নষ্ট করে, পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল রিলেশনশিপস গুলোকে নষ্ট করে। এগেন কামিং ব্যাক টু দ্যাট, উই হ্যাভ টু গো হায়ার দেন দ্যাট। এরা থাকবেই, কিন্তু এই টক্সিক লোকগুলোকে কি আমি এদের দ্বারা কি অ্যাফেক্টেড হব অর নট, দ্যাট ইজ মাই চয়েস। দ্যাট ইজ কামিং ফ্রম মাই অ্যাটিটিউড, মাই ভার্চুজ, নোয়িং অ্যাবাউট মাই ভাইসেস অলসো, স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, আমার কোর ভ্যালুজ, প্রিন্সিপালস, মাই ভিশন, এইগুলো যখন আমার কাছে খুব ক্লিয়ার থাকছে, তখন ডেভিয়েশনের চান্সটা কম। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন থাকলেও আমি যখন দেখছি যে লং টার্মে এটা আমার কোনো বেনিফিট নয়, আই এম ওয়েইং দ্য অপশনস, হুইচ ওয়ান টু টেক, হুইচ ইজ দ্য ওয়ান নট টু টেক। সেই চয়েসটা উই ক্যান টেক, and we are also being responsible for making that choice. Accountability, that is a big part of leadership. So এইগুলো বোঝাটা খুব দরকার। and great things might take a while, হয়তো নর্মালি আমরা 10 দিন লাগাতাম, হয়তো আমরা 15 দিন লাগালাম, 5 দিনটা লাগাতে গেলাম, কিন্তু আমাদের এফোর্টটা আমরা দিলাম। তো অনেকে যদি বলে, অনেকে পারসিভিয়ারেন্স, পেশেন্স এগুলো শুনলে আজকে একটু নাক ছিটকায়। আমার কথা হচ্ছে 10 দিনের জায়গায় যদি আমি 100 দিন, 1000 দিন প্যাসিভলি বসে থাকি, দ্যাট ইজ আ ব্যাড থিং। সেটা পেশেন্স আর পারসিভিয়ারেন্স হলো না, দ্যাট ইজ লেজিনেস। আর যদি আমি 10 দিনের জায়গায় 15 দিন বা 20 দিন লাগাই, কাজটাকে আরো একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে সেটা কিন্তু আমার পেশেন্স আর পারসিভিয়ারেন্স। যদি আমার সময়টা আমার পারমিট করে, বা যদি আমার ইভেনচুয়ালি আমার কাজটা পারমিট করে, উইমস এর উপরে বেস করে বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের উপরে বেস করে, আই এম নট টেকিং আ ডিসিশন। কাজটা কতটা বেস্ট ওয়েতে করা যায়, স্ট্যান্ডার্ডসটাকে বেস্ট ওয়েতে অ্যাচিভ করছি কিনা, দ্যাট ইজ মাই হাইয়েস্ট প্রায়োরিটি। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাটা খুব দরকার। এই জেস্টেশন পিরিয়ডটা কি, যখন আমি হার্ড ওয়ার্কটা দিচ্ছি, ইনস্ট্যান্টলি হয়তো আমি পেলাম না, একটু টাইম লাগলো, সেটা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। মানে কি, একটা বীজ যখন আমি মানে অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন আমাদের একটা প্রভাব আছে, একটা বীজকে আমি মাটির মধ্যে দিলাম, তার মধ্যে আমি জল দিচ্ছি, সানলাইট দিচ্ছি, হাওয়া আসছে, সার দিচ্ছি ইভেনচুয়ালি ইফ নিডেড, কিন্তু সেটা যে বাড়বে গাছটা, তার জন্য একটা জেস্টেশন পিরিয়ড দরকার। অনেক সময় চাইনিজ ব্যাম্বু ট্রি নিয়ে অনেকে কথা বলে যে আমরা দিয়ে যাচ্ছি বাড়ছে না, হঠাৎ করে এমন ভাবে একটা টাইম এলো যে হঠাৎ করে বেড়ে গেল, ফলে ভেতরে কিন্তু সেটা চলছিল। সো দ্যাট ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে ইউ আর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং অন দ্যাট প্রসেস, দেন সাডেনলি উই আর লুকিং অ্যাট দ্য ইমপ্রুভমেন্ট, বা এই যে প্রগ্রেসটা হয়ে গেল, লোকে ভাবছে এত কিছু কোথায় ছিল, এত কিছু হলো কি করে হঠাৎ করে, এত কিছু একদিনে হয়নি। It is happening for years. It has been happening for years. It has been happening for like maybe the 1 or 2 years at least. তার আগে থেকে এগুলো ছিল, টিপ অফ দ্য আইসবার্গ আমরা এখন দেখছি, তার আগে এগুলো ছিল এতদিন ধরে, কন্টিনিউয়াসলি এগুলো চলেছে। এখন একটা আউটলেট অফ এক্সপ্রেশন হয়তো পেলো, একটা কমিউনিকেশন অ্যাপ্রোচ হয়তো একটু ক্ল্যারিফাইড হয়ে গেছে, সেখানে হয়তো চ্যানেলাইজ হলো কাজটা ঠিক মতো, তারপর আমরা দেখছি কন্টিনিউয়াসলি বাড়তে থাকলো। ওই জেস্টেশন পিরিয়ড একটা আছে। আদারওয়াইজ আমি হয়তো নিজেকে তৈরি করেছি, তারপরে হয়তো আমি দিচ্ছি, সেই যে তৈরি করা, সেখান থেকে যেটা দিচ্ছি, আর তৈরি না করে হঠাৎ করে হুজুকে যেটা দিচ্ছি, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একটা কিছু দেখে অন্য একটা নকল করে ফেললাম, এটা একটা করে ফেললাম, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ এই যে ইয়ার্স অফ উইজডম, এক্সপিরিয়েন্স, এবং আমি হয়তো লোকে দেখতে পাচ্ছে না আমি কি অ্যাচিভ করছি বা করছি, বাট কন্টিনিউয়াসলি আই এম ইন আ পারসুট অফ গ্রেটনেস, এক্সেলেন্স, সেইটা আমার মধ্যে রয়েছে। দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন ইউর পার্সোনালিটি, that is reflected in your knowledge, your wisdom, the way you talk,
হোয়াট ইউ টক অ্যাবাউট, এই সব কিছুর মধ্যে দ্যাট ইজ রিফ্লেক্টেড। সেটা একদিনে হয় না, এবং যারা একদিনে চেষ্টা করে তারা এটি লুকিয়ে লুকিয়ে অনেকে চেষ্টা করে, বাট ইভেনচুয়ালি দ্যাট উইল ফল। সো ইনভেস্ট ইন ইউর সেলফ। আরেকটা জিনিস হচ্ছে, এটা বলেই আজকে শেষ করবো, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল, যে আমাদের কিছু স্টেক হোল্ডার্স থাকে। স্টেক হোল্ডার্স মানে যারা কি আমাদের, হয়তো কোনো একটা কাজ আমি করছি তার জন্য যাদের স্টেকসটা যারা নিয়ে রেখেছে আর কি, স্টেক হোল্ডার্স হু আর হোল্ডিং দ্য স্টেকস, ইফ আই সে সো ইন আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। সেটা হতে পারে আমাদের ফলোয়াররা, হতে পারে ফিউচার জেনারেশন আমাদের স্টেক হোল্ডার হতে পারে, পেস্টেল ওয়েতে আমি দেখলে সোসাইটি একটা স্টেক হোল্ডার হতে পারে, যারা ইনভেস্ট করছে তারা হতে পারে, যারা আমাদের ট্রাস্ট করছে হতে পারে, ফ্যামিলি হতে পারে, ওয়েল উইশার্স হতে পারে, বোর্ড অফ ডিরেক্টরস হতে পারে, মেনি ওয়েসে আমরা যাদের মানে যারা আমাদের স্টেক হোল্ডার্স, মানে যারা যাদের আমাদের একটু রেসপেক্ট করতে হবে, ইফ আই সে সো, মানে যারা আমাদের ভালো হলে যাদের ভালো মনে হয়, যাদের স্টেকসটা আছে, সোজা ভাষায় বলতে গেলে তাদের স্টেক হোল্ডার যদি বলি, স্টেক হোল্ডারে আমাদের প্রায়োরিটি দিতেই হবে। তো শেয়ার হোল্ডার থেকে এখন স্টেক হোল্ডারের দিকে একটা অ্যাটিটিউড শিফট হচ্ছে। আগে যেমন শেয়ার হোল্ডার বলা হতো, মানে প্রফিট মেকিং শেয়ার হোল্ডার একটা অ্যাপ্রোচ থাকতো, প্রফিট ম্যাক্সিমাইজেশন যদি একটা অ্যাপ্রোচ বলি আমি, সেখান থেকে স্টেক হোল্ডার অ্যাপ্রোচের দিকে মডার্ন ম্যানেজমেন্টে শিফট করেছে, এবং বহুদিন ধরেই এটা হয়ে গেছে। এখন আরো মিলেনিয়াল বা জেনজি যারা আছে তারা একটু স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের দিকে চলে গেছে। মানে যদি আমি বলি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট, মানে ফর এক্সাম্পল ইন্টারনাল এনভায়রনমেন্ট যদি আমি বলি, তাহলে আমার ইন্টারনাল পাবলিক যারা আছে, মানে আমার এমপ্লয়িজ যারা আছে, বা যারা আমার ভেন্ডার্স হতে পারে, সাপ্লায়ার্স হতে পারে, আরো অনেকে আছে, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, যারা আমাকে আমি কাজটা করার জন্য সাপ্লাই করছে। এক্সটার্নাল হলে সেখানে আরো আছে আমার এনভায়রনমেন্ট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, আমার সোসাইটি হতে পারে, মার্কেট হতে পারে, মেনি আদার থিংস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বোথ, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেল। সেখানে আমার তাদের দু ধরনের স্টেক হোল্ডার আছে, তাদের হাউ আই এম ডুইং স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, সেই দিকে এখন চলে গেছে ম্যানেজমেন্টটা আর কি। বাট মাল্টিফ্যাক্টর লিডারশিপ এখানে খুব দরকার হয়। ইউটিলাইজিং দ্য স্কিল সেট অফ দ্য মেম্বার, যেটা আমি শুরুতে বলছিলাম, যে একটা গ্রুপ যখন তৈরি হচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ মেম্বার্স থাকছে, হাতের 5টা আঙ্গুল তো সমান নয়, প্রত্যেকের হয়তো কিছু স্পেশাল স্কিল সেট আছে। মাইক্রো ম্যানেজিং একটা জিনিস হয়, একটা হয় ডেলিগেটিং। এবার আর্ট অফ ডেলিগেশন আমি সিচুয়েশনাল লিডারশিপের সময় বলেছিলাম, কার কি পোটেনশিয়াল আছে সেটাকে রেকগনাইজ করা, দ্যাট ইজ এ গ্রেট লিডারশিপ, গ্রেট ওয়ে টু ডু লিডারশিপ। কার কি পোটেনশিয়াল আছে সেটাকে রেকগনাইজ করা, এবং কোন জায়গায় সেই পোটেনশিয়ালটা দিলে সেটা বেস্ট অর এফিসিয়েন্ট ওয়েতে সেটাকে ইউটিলাইজ করা যাবে, এটা বোঝাটাও একটা গ্রেট লিডারশিপ। এবং অনেকজনের ইনটিউটিভলি এটা খুব ডেভেলপ করে থাকে ওভার দ্য ইয়ার্স, হয়তো বা উইদিন ফিউ ইয়ার্স তারা ইনটিউটিভলি খুব ডেভেলপ করে ফেলে। বাট এইটা একটা গ্রেট স্কিল সেট টু হ্যাভ। এটা অনেকের থাকে না, অনেকে চেষ্টা করে প্রচুর ট্রেনিং করেও ডেভেলপ করতে পারে না, অনেকের ইনটিউটিভলি আসে। এখানেও স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান স্ক্রিপচার্স, ইন্ডিয়ান ট্র্যাডিশন আমাদের যেটা শেখায়, যত আমরা নিজেদের জানবো, যত আমরা নিজেদের ইনসাইড একটা ট্রাভেল করব, বা নিজেদের ইন্ট্রোস্পেক্ট করছি, রিফ্লেক্ট করছি, মেডিটেট করছি, প্রেয়ার করছি, হোয়াট এভার ইট ইস, যতটা আমরা নিজেদের বুঝবো, নিজেদের সেলফ অ্যাওয়্যার হব, ইমোশনালি ইন্টেলিজেন্ট হব, আরো নিজেদের বুঝবো। বারবার আমি কেন বলছি, বিকজ ইট ইজ সো ইম্পর্টেন্ট। নো দাইসেলফ, যেটা সক্রেটিস গ্রিসে বলে গেছে, আমাদের ইন্ডিয়াতে আরো আগে উপনিষদে বা এর এখানে অন্য স্ক্রিপচার্সে বহুবার বিভিন্ন ভাবে বলা হয়েছে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, ইউ শুড নো হু ইউ রিয়েলি আর। সেখান থেকে যদি আমি একটা বুঝতে পারি, আমাকে বুঝতে পারি, তাহলে আমি বাকিদেরও বুঝতে পারি। আমার পোটেনশিয়াল যদি আমি রেসপেক্ট করে থাকি, আমার পার্সোনাল লিডারশিপটা যদি আমি রেসপেক্ট করে থাকি, অন্যজনের পোটেনশিয়াল আমি রেসপেক্ট করতে পারবো। অন্যজনকে কিভাবে লিড করব, দ্য ইউনিভার্স উইল গিভ মি আ লট অফ অপশনস। যদি আমি নিজের পোটেনশিয়াল রেকগনাইজ করে না থাকতে পারি, যদি আমি কন্টিনিউয়াসলি একটা কম্প্রোমাইজ আর বিট্রায়ালের লাইফ লিড করে থাকি, তাহলে আমি অন্যকে লিড করব কি? আমি নিজেকেই লিড করতে পারিনি, আমি অন্যকে লিড করব কি? অনেক সময় যারা নিজেকে লিড করতে পারেনি, তারা সেখান থেকে একটা উইজডম গ্যাদার করে পরে একটা পার্সোনাল লিডারশিপে গেছে, সো দ্যাট দে ক্যান মেন্টর অলসো। কেউ কেউ সেটাও করেনি, মানে দে আর জাস্ট হাওয়াতে ছড়ে, বলে না ওই ঘুড়ি ওড়ানোর মতো, এটাকে বলা হয় হাওয়াতে ছোড়া। কেউ শুধু সেটাতেই থেকে যায়। আনফর্চুনেটলি আই হ্যাভ সিন সাম অফ দিস পিপল ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বাট দে আর নট ইম্পর্টেন্ট, বিকজ উই হ্যাভ টু ডু দ্য বিগার স্টাফ, বিগার ওয়ার্কস। সেটার জন্য এই সবের ওপরে উঠে চলতে হয়। মাঝখানে তো হাই হ্যালো আমি বললাম, একটা প্রফেশনাল ফিল্ডে হয়তো হাই হ্যালো করা হলো, বাট নট মোর দ্যান দ্যাট। দ্যাট ইজ অলসো আ চয়েস ইউ হ্যাভ টু মেক। Who you are spending your time with, that is also a big choice. Otherwise you become like the people you spend your time with.
বাট অ্যাভারেজ করে যদি আমি দেখি তাদের মতো ইউ উইল বিকাম। তো ওই কোম্পানিটাকে চুজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো, অ্যান্ড অলসো ইউ আর নোন বাই দ্য কোম্পানি ইউ চুজ, একটা প্রভাব আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মাইক্রো ম্যানেজিং ডেলিগেশন বললাম, এটার আর্টটা নিয়ে আমি আরেকটু পরে কথা বলবো, একটু বোঝালাম। এম্পাওয়ারিং পিপল, মানে যত আমি ডেলিগেট করছি সেটা আমি তখনই করতে পারি যখন আই এম গিভিং দেম দ্য পাওয়ার, আই এম এম্পাওয়ারিং দেম so that they can do their own work, and whenever they need any intervention, I can provide them my advice, suggestion or mentoring or whatever it is they require. কিন্তু তারা কিন্তু তাদের কাছেটা করছে, এবার কতটা আমি ডেলিগেট করব, কি ডেলিগেট করব, সেটা আমার ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর কনটেক্সট। তো এইটা একটা আছে, আরেকটা হচ্ছে ওই সেন্স অফ মিশন আর ভিশনটা থাকাটা খুব দরকার, which I will end with। এবং ভিশনটা খুব স্ট্রং হলে, মিশন স্টেটমেন্টটা যদি খুব ক্ল্যারিফাইড হয়, তাহলে দ্যাট উইল গিভ মি দ্য বিজনেস স্ট্র্যাটেজি অলসো। বিজনেস স্ট্র্যাটেজি, লাইফ স্ট্র্যাটেজি, যে কোনো জায়গার স্ট্র্যাটেজিটা তখনই চলে আসে যখন ওই আগের ফ্যাক্টরস গুলো যখন খুব স্ট্রং থাকে আর কি, বা সেন্স অফ ক্যারেক্টারও যদি আমি বলি সেটাও যদি স্ট্রং থাকে, তাহলে বিজনেস স্ট্র্যাটেজি বলি, লাইফ স্ট্র্যাটেজি বলি, অর এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি, সেটা খুব স্মুথলি হয়ে যায় আর কি, ন্যাচারালি চলে আসে। তারপরে হয়তো ফর্মুলেশনের ছাড়া যদি আমার কন্ট্রোলিং এর দরকার হয়, মানে কোনো টাইমে হয়তো একটু ডেভিয়েশন করে হয়তো স্ট্র্যাটেজির থেকে কোনো অ্যাকশনস হয়তো আমার নিতে হবে, ইন্টারভেনশন করতে হবে, তখন যে কন্ট্রোলিং প্রসিডিওরটা দরকার হয়, সেখান থেকে আমি আবার স্ট্র্যাটেজিতে ফিরে এলাম। কারেক্টিভ অ্যাকশন যেটা হয়, অর্গানাইজেশন কালচারটাকে ডেভেলপ করা, সেটাকে রিয়েলাইজ করা, কখন চেঞ্জ দরকার সেটাকে সেন্স করা, অ্যান্ড টেক দ্য রাইট স্টেপস সো দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য অর্গানাইজেশন কালচার, খুব দরকার, প্রচন্ড দরকার। বিকজ অর্গানাইজেশনাল কালচার, বিজনেস স্ট্র্যাটেজি, এই দুটো জিনিসে যদি আমরা শুধু ফোকাস করতে পারি, উই ক্যান অ্যাচিভ আ লট। তারপরে তো বাকিগুলো আছে, মিশন স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট, তো ইট ইজ দ্য থিং উই আর স্টার্টিং উইথ, ওটা আমি বলছি না, ওটা ম্যান্ডেটারি, ওটা থাকাই উচিত। ভিশনটা থাকাই উচিত, না হলে খুব মুশকিল হয়ে যায়। প্ল্যানিং হয়তো রইল না, ইভেনচুয়ালি উই আর ফিগারিং আউট দ্য প্ল্যানিং, বাট ভিশনটা থাকাটা খুব স্ট্রংলি দরকার। একটু প্ল্যানিং হয়তো শুরু হলো, সেটাকে হয়তো উই আর অ্যাডাপ্টিং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, বাট ভিশনটা না থাকলে ইউ উইল ফল অ্যাপার্ট। যেটা প্রচুর ইনস্ট্যান্সেস আছে আমাদের হিস্ট্রিতে যারা ফল অ্যাপার্ট করেছে। অর্গানাইজেশনাল কালচারটা খুব সুন্দরভাবে আমাদের বোঝা উচিত, কখন ইন্টারভেনশন দরকার, যখন আমরা স্ক্র্যাচ থেকে ডেভেলপ করছি, কখন চেঞ্জ করছি, সব জিনিসগুলোই বোঝাটা দরকার। লিড বাই এক্সাম্পল, রোল মডেল, মানে ফোর্সফুলি নয়, the way I am living my life, the way I am taking my actions, that is inspiring people. My life is becoming a story they want to relate to. My life is becoming a story they want to get inspired from. That's great leadership. অনেকে ফেক স্টোরিজ দিয়ে করে, but eventually it will fall apart. So the way you are talking, the way you are behaving, the way you are living your life, that is the best way you can tell your story, right? সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট তো বললাম, স্পেশালি ইনভেস্টার্স এর ইন্টারেস্টটা আমাদের ম্যানেজ করাটা খুব দরকার, বা রেসপেক্ট করাটা খুব দরকার, বিকজ দে আর অলসো ইনভেস্টিং। অনেক সময় কেউ যদি আমাদের টাইমটাও ইনভেস্ট করে থাকে, সেই টাইমটাকে রেসপেক্ট করাটাও আমাদের ক্ষেত্রে খুব দরকার। কিছু কিছু লোকজন আজকে আমাদের ইন্ডিয়ান কালচারে শিখিয়েছে, বাঙালির টাইম তো এই একটা ব্যাপার, এরকম একটা প্রভাব অনেকদিন ধরে চলে, দ্যাট ইজ এ ভেরি ব্যাড প্রভাব। বাঙালির টাইম যতই হোক না কেন, ইফ ইউ আর ওয়েস্টিং সামওয়ানস টাইম, দ্যাটস আ ভেরি ব্যাড হ্যাবিট। ইউ শুড রেসপেক্ট ইউর টাইম, and also you should respect someone else's time. বাংলার কালচারে এটা খুব বাজেভাবে একটা কালচারাল ইনভেশন হয়েছে, ইন্ডিয়ান কালচারেও অনেক সময় করা হয়েছে। তার মধ্যে যারা বিজনেসটা বোঝে, স্ট্র্যাটেজি বোঝে, ম্যানেজমেন্টটা শিখেছে, বা যে কোনো অন্য অন্য ডিসিপ্লিন ওয়েতে শিখেছে, তারা জানে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু রেসপেক্ট সামওয়ান, রেসপেক্টিং সামওয়ানস টাইম। এটা একটা ব্যাপার। আর এই কোর ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপলস, আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট, বোথ দ্য মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ম্যাক্রো এনভায়রনমেন্ট, খুব ইম্পর্টেন্ট, দুটোকেই বোঝা। আর কোর ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপলস থাকলে দ্যাট উইল গিভ ইউ আ লট অফ ওয়েজ, প্লেথোরা অফ ওয়েজ ইউ ক্যান ফাইন্ড। কালচারটা বললাম, অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল মানে হচ্ছে যেরকমভাবে আমরা অ্যাসেটকে ডিফাইন করছি, সেভাবে এখন মডার্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমাদের, যেমন আমরা বিজনেসে ক্যাপিটাল দেখি ইন টার্মস অফ ফিনান্স, হিউম্যান ক্যাপিটাল ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স বা স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স, ইফ আই সে সো, সেখানে আমরা হিউম্যান ক্যাপিটাল দেখি, who are assets to us, to our business. তাহলে ইন্ডিভিজুয়াল হিউম্যান যেমন হচ্ছে, তারা মিলে একটা কালচার তৈরি করছে, সেই কালচারাল একটা ক্যাপিটাল থাকছে, হিউম্যান একটা ক্যাপিটাল থাকছে, সেটাকে রেসপেক্ট করা, তারা কতটা মিশন অ্যান্ড ভিশনের সাথে অ্যালাইন্ড,
ডাইভার্সিটি, ইনক্লুশন, ইকুয়ালিটি আমরা কতটা মেনটেন করছি, স্ট্র্যাটেজি তারা কতটা সুন্দরভাবে জানছে, মানে আমাকে বারবার তাদের বলতে হচ্ছে না, তারা মিশনটা বোঝে, ভিশনটা বোঝে, তারা ইন্টারনালাইজ করেছে সেটা। স্ট্র্যাটেজিতেও যদি তাদের ইনভলভমেন্টের দরকার হয়, কোনো মডিউলেশনের দরকার হয়, দে ক্যান গিভ দেয়ার ইনপুটস অলসো। হয়তো কনসেনসাস বা একটা বটম লেভেল অফ দ্য পিরামিড থেকে আমরা কোনো মানে অ্যাডভাইস নিতে চাইছি, সেটার জন্য ওপেন করা যেতে পারে। রিলেশনশিপ বিল্ডিং একটা খুব বড় অ্যাপ্রোচ ইন টার্মস অফ হিউম্যান ক্যাপিটাল, তো বললামই, কালচারাল ক্যাপিটাল বা স্টেক হোল্ডারদের ক্ষেত্রেও যদি আমরা বলি, রিলেশনশিপ বিল্ডিং ইটস নট আ ওয়ান টাইম আমি একটা কাজ করলাম, তাকে বোকা বানিয়ে আমি পালিয়ে গেলাম, এটা হচ্ছে ধূর্ত ছ্যাঁচড়ামির একটা পার্ট। একটা ট্রানজাকশন করলাম, সেখানে আমি বোকা বানিয়ে পালিয়ে গেলাম। স্টেক হোল্ডারের সাথে যখন একটা রিলেশনশিপ আমি করছি, রিপিটিং কাস্টমার্স যদি আমি বলি, উই আর বিল্ডিং আ রিলেশন। মাঝখানে হয়তো ঝগড়া হলো, বিভেদ হলো, বাট অলসো উই আর স্টেইং টুগেদার, উই আর বিল্ডিং গ্রেট রিলেশনশিপস, we can help each other out also. কমিউনিকেশনটা খুব দরকার। আই উইল এন্ড ইট উইথ কমিউনিকেশন। আমরা লিডারশিপ বইতে পড়লাম, আমরা ম্যানেজমেন্ট বইতে পড়লাম, কোনো জায়গায় গিয়ে শিখলাম, ইউটিউব ভিডিওস দেখলাম, কোনো অডিও বুক পড়লাম, যা কিছুই হোক না কেন, কমিউনিকেশনটা একটা খুব বড় পার্ট। লিডারশিপ, ম্যানেজমেন্ট বা যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো হোয়াট এভার ইউ ডু ইন লাইফ, কমিউনিকেশন ইজ এ বিগ পার্ট, বিকজ উই আর সোশ্যাল বিইংস। সেখান থেকে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি আমরা নিজেদের সাথে আইসোলেশনে অনেকটা টাইম স্পেন্ড করলাম, সেখানে আমাদের ইন্ট্রা কমিউনিকেশনেরও একটা দরকার হয়। ওই যে বললাম কোর ভ্যালুজ, ভিশন, প্রিন্সিপালস গুলো আছে, সেটা আমরা যখন নিজেকে বোঝাচ্ছি বারবার, সো দ্যাট উই ক্যান স্টে ইন দ্য রাইট পাথ, সেখানে আমাদের ইন্ট্রা কমিউনিকেশনের দরকার হয়। ইন্টার কমিউনিকেশন যখন অ্যামং সাম পিপল উই আর ডুইং দ্যাট, ইন্টার কমিউনিকেশন হয়ে গেল। তারপরে সোশ্যাল কমিউনিকেশন, কালচারাল কমিউনিকেশন, গ্লোবাল কমিউনিকেশন, হোয়াট এভার ইট ইজ, কমিউনিকেশনটা খুব ম্যাটার করে। যেমন মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেলে যেটা বললাম, উই নো হোয়াট টু ডু, রাইট? We know what our principles are, we know what the strategies are, we know what the vision is or the mission statement is, but unless we are communicating that to the employees or the internal or external stakeholders, then everything will fall apart. সবকিছুই আমরা করছি, করে যেন কিছু অ্যাচিভ করতে পারছি না, বা যে স্ট্যান্ডার্ডটা আমরা অ্যাচিভ করতে চাইছিলাম সেটা অ্যাচিভ করতে পারছি না। আর এইগুলো যদি অ্যাবসলিউটলি কোহেরেন্টলি যদি আমরা একসাথে করতে পারি, হয়তো খুব কম সময় আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেললাম, বিকজ উই আর হারমোনিয়াসলি ডুইং ইট। ঠিক আছে, তার মধ্যে দ্বন্দ্ব বিভেদ তো থাকবেই, বাট লিডারশিপের একটা পার্ট হচ্ছে টু লিসেন টু আদার্স ওপিনিয়ন্স, টু অ্যাকসেপ্ট ডিফারেন্ট ওপিনিয়ন্স, যাতে সবার মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন্স যদি থাকে, when you are listening to others, when you are being empathetic to others, active listening, তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ মেকিং আ বেটার কালচার অর গ্রেটার এনভায়রনমেন্ট। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যখনই এটা আমরা করি, ইন্ডিয়ান কালচার আজকে কিছু লোকের জন্য, অনলি বিকজ অফ ফিউ পিপল বা আ পার্টিকুলার ফোর্স, এইটার দোহাই দিয়ে এটাকে মার্কেটিং বা পিআর হিসাবে ইউজ করে, দে আর ডিস্ট্রয়িং দ্য সোসাইটি। You listen to us, the moment you listen to them, you are giving them attention, and they will destroy your time, energy, they will destroy your vision, mission, they will destroy your part of your life. That is their goal. But when they come to the society, they will wear those masks and dresses so that they can use that marketing and PR approach. Differences of opinions take আমরা share করছি, values take আমরা share করছি, but actually you should do that. Especially India is a democratic country. It's not like China or any other countries like that. ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। আমেরিকাতে ফ্রিডম অফ স্পিচটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, প্লুরালিস্টিক একটা কালচার মেনটেন করা হচ্ছে। ইন্ডিয়াতেও সেটা বহু হাজার বছর ধরে থেকেছে, ডাইভার্সিটি, ইনক্লুশন, ইকুয়ালিটি মেনটেন করা হয়েছে। সেখান থেকে আজকে ইচ্ছা করে কারো কেউ কমিয়ে দিয়ে তারপরে যাতে এটাকে বেচতে পারে, যার জন্য এটাকে প্রভোক করে আর কি, এটাও একটা প্রভোকেশন। সো ডোন্ট লিসেন টু দোজ প্রভোকেশনস, রাদার অ্যাকচুয়ালি ফাইন্ড আউট তারা এটা কতটা বোঝে। Because obviously we have to respect the other side, we have to listen to the other side, constructive একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা থাকবো, মিউচুয়াল একটা ইনফরমেশন এক্সচেঞ্জ, আইডিয়া এক্সচেঞ্জ করব, বাট তারা কতটা সেটার জন্য ওপেন, সেটাও আমাদের বোঝাটা খুব দরকার। অনেক সময় যারা নিজেরা এটার জন্য ফেক, তারাই এটা নিয়ে বেশি মার্কেটিং বা পিআরটা করে। তো এই নিয়ে যদি কারোর কোনো কমেন্ট থাকে, ইউ রাইট ইন দ্য কমেন্ট সেকশন, উই উইল গেট ব্যাক টু ইউ। বাট সবকিছুই মার্কেটিং পিআর হিসাবে একরকম ভাবে বলা যায়, আরেকটা হচ্ছে লিডারশিপটাকে আ পার্ট অফ ইউর লাইফটাকে করা, আ পার্ট অফ ইউর বিং, একটা রিচুয়াল। লিডারশিপটা যদি একটা রিচুয়াল হয়ে যায় লাইফের, অ্যান্ড ইউ লিড বাই এক্সাম্পল, দেন ইউ ক্যান বি আ গ্রেট লিডার, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ফোর্স ইট, ট্রাস্ট মি। You go to any place, you go to any situation in your life, you go to any place, any situation,
in any context, people will respect you as a leader. Even if you are following, they will understand that there is a leader amongst us. Non-verbal communication হয়, when you're talking verbal communication হয়, but the right people will always get to know that. এবং অনেকে সেন্স করে সাবকনশিয়াসলি, যারা একটু বুঝতে পারে, but people will get to know that. সো সেটাই বলবো, লিডারশিপের এটা থার্ড এপিসোড হলো। নেক্সটটা থেকে আমরা একটু স্ক্রিপচার্সে ঢুকে যাব, আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচার্স থেকে আমরা কি কি পেয়েছি, আর একটু কতগুলো থিওরি বলবো, ইকুইটি থিওরি, পোর্টলার লরের মোটিভেশন থিওরি, এগুলো কয়েকটা বলবো, বাট মেইনলি আমরা স্ক্রিপচারে ঢুকে যাব, আর শ্লোকাস কিছু বলবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। মাঝে মাঝে যখনই একটু ইন্ট্রোস্পেক্ট রিফ্লেক্ট করার ইচ্ছে হবে, কাউকে পাবেন না সাথে, চলে আসুন এখানে, কাম টু দিস প্লেস, আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, উই উইল গেট ব্যাক টু ইউ, লিসেন টু দিস ভিডিওস, ইট উইল গিভ ইউ আ ওয়ে। ব্লেম বা এক্সকিউজ করার থেকে ইফ ইউ ইন্ট্রোস্পেক্ট, যেটা আমি আগের দিন বলেছিলাম যে an ounce of discipline is better than a ton of regret. এবার ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন করছি, কখন আমরা আর্টিস্টিক্যালি করছি, উই ক্যান ডু দ্যাট, বাট ওই বেসিক ব্যাপারটা যখন না থাকছে, যেটা কোর ভ্যালুজ বা প্রিন্সিপালস বা হোয়াট এভার ইট ইজ, ভিশন, দেন উই উইল ফল অ্যাপার্ট। And if you don't stand for anything, you will fall for anything. That is very important note. I will end it with this. Thank you so much.